হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সবাইকে একটু জানাবেন আমাকে, যারা জয়েন করতেছে। আচ্ছা, পুলমার রায় আপু বলছে হ্যাঁ ক্লিয়ার। ওকে, সবাই একটু জয়েন করুক, মাত্র 4 জন। শুভ ভট্টাচার্য ভাইয়া জিজ্ঞাসা করছে আপনি সুস্থ হয়েছেন নেগেটিভ। হ্যাঁ, আমি হচ্ছে গত সপ্তাহে নেগেটিভ রেজাল্ট পাইছি, এরপর অবশ্য অফিস টফিসও জয়েন করছি। আপাতত সুস্থ আছি। হ্যাঁ, বলল আমার রায়, আপনি এখন সুস্থ আছেন ভাইয়া? হ্যাঁ আপু, আমি এখন সুস্থ, আপাতত ফিট। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। মানুষ আস্তে আস্তে জয়েন করুক, আমরা শুরু করতে করতে হয়তো সবাই জয়েন করে ফেলবে। তো আজকে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কি কি পড়বো সে সম্পর্কে আগে একটা আউটলাইন দেখে নিই। প্রথমে আমরা আমি জানি নিপু ভাই আপনাদের সি এর ক্লাস নিছে। তাও আমি ছোট করে আজকে শুরুতেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমি পুরাটাই পড়াবো হচ্ছে জাভা দিয়ে। সো জাভাতে যাওয়ার আগে শুরুতেই আহ, যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং থেকে একটা ছোট্ট টপিক আগে একটু রিভিউ করব। পড়াবো না, জাস্ট রিভিউ করব। আপনারা তো জানেন সবই। সো জাস্ট একটু রিভাইজ দিব। যে টপিকটা রিভাইজ দিব, ভাইয়া ক্লাস টাইমটা আরো আগে দেয়া যায় না? এগুলো তো ভাইয়া আমার উপরে না, এগুলো হচ্ছে নিপু ভাইয়ের উপরে। সো আপনার নিপু ভাইকে বলেন, উনি ক্লাস যখন দেয় আমি তখনই নিবো আর কি। আমার আগে নিলেও সমস্যা নেই, আবার পরে নিলেও আসলে কোনো সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম যে আজকে ক্লাসে প্রথম আহ, আহ, যারা মুসলমান সম্প্রদায়ের আছেন, ওদের মনে হয় তারাবির নামাজ আছে, এই কারণে ক্লাসটা একটু দেরি করে দেয়া, যাতে সবাই জয়েন করতে পারে আর কি। সি প্রোগ্রামিং থেকে আমরা যেটা শুরুতে দেখব সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের কনসেপ্টটা আমাদের মোটামুটি সবারই ক্লিয়ার। তারপর আমি একটু রিভিউ করব আজকে। রিভিউ করে এরপরে আছে যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড এর থিওরি প্লাস কোড দিয়ে কিভাবে এক্সপ্লেনেশন করা যায় সেই জিনিসগুলোতে চলে যাব। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে যেই টপিকগুলো আজকে পড়ানো হবে তার মধ্যে থাকবে ক্লাস, তারপর থাকবে হচ্ছে যে মেথড, তারপর থাকবে হচ্ছে যে অবজেক্ট, দেন থাকবে হচ্ছে যে
রিলেশনশিপের প্রকার, দেন ইনহেরিটেন্স, দেন যদি সময় থাকে তাহলে অ্যাবস্ট্রাকশন। যেহেতু অ্যাবস্ট্রাকশনের সাথে আমাদের ইনহেরিটেন্স কিছুটা লিঙ্ক আছে, তো এই টপিকগুলো মূলত আজকে পড়ানো হবে। এবং আমি যেটা করি আর কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস নিতে গেলে, সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটার এক্সপ্লেনেশন হচ্ছে আমি কোডের মাধ্যমে দেখাই জাভাতে। সো আমি জানি না কতগুলো টপিক আপনাদের আজকে পড়াতে পারবো, বাট যতটুকুই পড়ে প্রত্যেকটা লাইন আমি যা বলবো মুখে প্রত্যেকটা লাইনের কোড এক্সপ্লেনেশনটা কিরকম হবে এবং আমরা বাস্তব জীবনে কিভাবে সেটা ব্যবহার করি, কি কি কাজে লাগে, প্রত্যেকটা জিনিস আজকে আপনাদের কোডে দেখানো হবে। প্রথমে থিওরি তারপর কোড, থিওরি তারপর কোড, এভাবে চলবে। সো আগের ব্যাচে যখন আমি ক্লাস নিছিলাম তখন আমি ৩টা ক্লাসেও ভালো করে মানে আমার মন মতো করে শেষ করতে পারি নাই আর কি, এত বড় টপিক। এখানে তো ২টা ক্লাস। সো একটু লেন্থি ক্লাস হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। মানুষ এত কম কেন আজকে? কই সবাই? ওকে, তো প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফাংশন। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রোগ্রামিং এর টপিকগুলো বুঝতে হলে অবশ্যই আমাদের যে জিনিসটা সম্পর্কে আগে ক্লিয়ার কনসেপ্ট এবং ক্লিয়ার ধারণা থাকা লাগবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ফাংশন। তো ফাংশন তো আমরা পড়ছি সিতে, তো একটা রিভিউ করি। ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে যে আমাদের এমন কোনো কাজ যদি প্রোগ্রামিং এ আসে যেটা বারবার আমাদের রিপিট হবে, সো বারবার ওই একই কোডটা না লিখে এটার জন্য আলাদা করে একটা ফাংশন হিসেবে কোডটা লিখে ওটাকে বারবার ইউজ করা যাতে যায়, এটাই হচ্ছে আমাদের ফাংশনের মেইন কাজ। তো ফাংশনে আমাদের কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমরা জানি নিশ্চয়ই। আমাদের শুরুতে একটা ফাংশনের প্রোটোটাইপ যদি আমি এখানে লিখি তাহলে আমাদের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ থাকে, যে ফাংশনটা আমাদের কি রিটার্ন করবে, কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন টাইপ থাকে। এরপর কি থাকে? এরপর হচ্ছে ফাংশন নেম থাকে। এরপর কি থাকে? এরপর হচ্ছে যেহেতু ফাংশন, এখানে ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের প্যারামিটার থাকে। প্যারামিটার এগুলো পরে লিখতেছি আমি, উদাহরণে পরে যাচ্ছি। প্যারামিটার থাকে। দেন আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি থাকে আমাদের, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এর ভিতরে আমাদের কি থাকে? এর ভিতরে আমাদের থাকে হচ্ছে ফাংশন বডি। বডি মানে কি? আমাদের ফাংশনটা আসলে কি কাজ করতেছে, ঠিক আছে? ফাংশনটাতে কি কি কাজ হচ্ছে সেটা এখানে থাকে, এবং এই কাজগুলো হয়ে যাওয়ার পর সে তো কিছু একটা করবে, সে তখন কি করবে? ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। তাহলে রিটার্ন ভ্যালু, এই জিনিসগুলো আমার একটা ফাংশনের অংশ বিশেষ। তাহলে কি কি অংশ থাকে আমার একটা ফাংশনে? আমি যখন ফাংশনটাকে শুরুতেই ডিক্লেয়ার করব তখন আমার একটা রিটার্ন টাইপ থাকে, দেন হচ্ছে যে ফাংশন নেম থাকে, এখানে আমার থাকে হচ্ছে প্যারামিটার গুলো যেগুলো নিয়ে আমি এখানে কাজ করব, কি কাজ করব সেটা থাকে হচ্ছে ফাংশন বডিতে, এবং কাজ করার পর আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমার তো রিটার্ন করতে হবে, যে ফাংশন একটা নির্দিষ্ট আমাদের কাজ করে থাকে, এই ভ্যালুটাকে আমরা এখানে কি করতেছি? রিটার্ন করতেছি। তো আমি একটা এটা হচ্ছে আমাদের একটা কি একটা ফাংশনের প্রোটোটাইপ বলতে পারেন আপনি। প্রোটোটাইপ মানে তো বুঝেন, মানে ধরেন কোনো কিছু আমরা যখন কি করি একটা ইমপ্লিমেন্টেশন করি, ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিংটা যখন বানাবেন তার আগে কি করেন? একটা ডিজাইন করেন না, একটা প্রোটোটাইপ বানান না? ঠিক আমাদের এই জিনিসটা হচ্ছে ধরেন একটা ফাংশনের প্রোটোটাইপ, যে কি কি থাকতে পারে আমাদের একটা ফাংশনে, কি কি নিয়ে আমাদের একটা ফাংশন নর্মালি গঠিত হয়। তো আমি এখন একটা উদাহরণে চলে যাব, যে আমি কি করব? দুইটা সংখ্যাকে যোগ করব ফাংশন দিয়ে, ঠিক আছে? তো আমি দুই ভাগে ভাগ করে নিলাম আমার স্ক্রিনটাকে, এই পাশে করব হচ্ছে আমি সি দিয়ে,
এবং এই পাশে করব হচ্ছে আমি জাভা দিয়ে। আমি দেখব দুইটার মধ্যে আমার সিনট্যাক্সের পার্থক্যগুলো কোন জায়গায় হয়। ঠিক আছে? তো আমি শুরু করলাম সি দিয়ে, যে হ্যাশ ইনক্লুড, এগুলো তো আমরা সবাই জানি কি কি হয়, stdio.h। এরপরে আমার মেইন ফাংশন ইন্টিজার মেইন, এখানে এটার বডি শুরু বডি শেষ। এরপর হচ্ছে আমার সামের ফাংশনটা, যে ইন্টিজার সাম। তাহলে কাকে কাকে সে সাম করবে? দুইটা ভ্যালুকে সাম করবে, এ আর বি কে। ঠিক আছে? তাহলে এটার বডি শুরু, এটার বডি শেষ। তাহলে দেখেন আমরা যেটা বলছিলাম ফাংশনের কিছুক্ষণ আগে প্রোটোটাইপ থেকে, যে আমাদের একটা রিটার্ন টাইপ থাকবে। দেখেন তো রিটার্ন টাইপটা পাইছেন কিনা? এই যে এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। এরপরে আমাদের নেম থাকবে, এই যে ফাংশন নেম। দেন আমাদের কি থাকবে? প্যারামিটার থাকবে, এই যে দেখেন আমাদের প্যারামিটার গুলো, তাই না? এখন দেখেন আমি এখানে কাজ করব, কি কাজ করব? কি কাজ করব? যে আমি এই যে দুইটা নাম্বারকে প্যারামিটার হিসেবে এখানে আনছি, এই দুইটা নাম্বারে যোগ করব, যোগফলটা এই মেইন ফাংশনে আমি কি করব? পাঠাই দিব। তাহলে আমি দেখি যে আমার ইন্টিজার সি নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, এই সি এর ভিতর রাখলাম কি এ প্লাস বি কে, দেন এ প্লাস বিটাকে আমি কি করে দিলাম? রিটার্ন করে দিলাম। এ প্লাস বি এর যোগফলটা কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে আমার আমার যে ফাংশনটা লাগতেছে সেই ফাংশনটা আমার লেখা শেষ। এখন কি করতে হবে? মেইন ফাংশন থেকে এটা আমাদের কি করতে হবে? কল দিতে হবে। এখন আমি কল দিই, যে আমার এখানে দুইটা ভেরিয়েবল এখানে পাঠাইতে হবে না ফাংশনের মধ্যে, তো দুইটা ভেরিয়েবলের আগে মানটা আমি নিয়ে ফেলি, যে ইন্টিজার a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু হচ্ছে আমার 10। এখন এই ফাংশনটাকে আমার কল করতে হবে, তাহলে কল করে দিলাম। তাহলে দেখেন যে ইন্টিজার এস ইকুয়াল টু এই সাম ফাংশনটাকে এখন আমি কল করতেছি। এর মধ্যে দুইটা ভ্যালু আমাকে পাঠাইতে হবে, এ আর বি এর ভ্যালুটা। তাহলে এ এর ভ্যালু কত? 5, এই 5 পাঠাই দিচ্ছি। বি এর ভ্যালু কত? 10, এই 10টাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে ফাংশনটা আমার কল হয়ে গেল। কল হয়ে রিটার্ন হিসেবে কি যাচ্ছে আমার? দেখেন তো যোগফলটা যাচ্ছে না? এই যোগফলটা এখন কার মধ্যে বসে যাচ্ছে? এই এস এর মধ্যে বসে যাচ্ছে। এই এসটাকে এখন আমি কি করে দিব? প্রিন্ট করে দিব, যে প্রিন্ট এফ পার্সেন্ট অফ ডি এস রিটার্ন 0। তাহলে এই গেল আমাদের ছোটখাটো একটা ফাংশন। এই ফাংশন তো আমরা সি তে সেই সেই ভার্সিটি ফার্স্ট এই ইয়ার থেকে করে আসতেছি, তাই না? সহজ সহজ জিনিস। তো একই জিনিস আমি যদি এখন জাভাতে ইমপ্লিমেন্ট করি তাহলে কি রকম হবে? তো জাভাতে যদি আমার ইমপ্লিমেন্ট করতে চাই, শুরুতে আমার একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। তো ধরেন আমি একটা ক্লাস ডিক্লেয়ার করে ফেললাম, যে পাবলিক ক্লাস, ধরেন ক্লাসের নাম হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে? এই ক্লাসের শুরু, ক্লাসের শেষ। তো আমাদের দেখেন এখানে কি ছিল? আমাদের একটা মেইন মেথড ছিল না? জাভাতেও কিন্তু একটা মেইন মেথড আছে। সেই মেইন মেথডটার নাম কি? আমাদের এখানে মেইন মেথডটার নাম কি ছিল? ইন্টিজার মেইন বা ভয়েড মেইন, যে কোনো কিছু হতে পারে, রিটার্ন টাইপের উপর ডিপেন্ড করে। তো জাভার আমাদের যে মেইন মেথডটা সেটাকে বলা হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। তো এই জিনিসগুলো দিয়ে কি মিন করে আমাদের? আমি কিছুক্ষণ পরে মেথড নিয়ে একদম ফুল ডিটেলস আলোচনা করব, তখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের বোঝানো হবে যে কোনটা দিয়ে কি মিন করতেছে আপনাদের। ওকে, তো আপাতত জেনে রাখেন আমাদের সি তে যেরকম একটা মেইন ফাংশন ছিল, আমাদের জাভাতে এটা হচ্ছে সেই মেইন ফাংশনটা। তো সি তে এরপর আমি কি করছিলাম? মেইন ফাংশনের বডি শুরু বডি শেষ। এরপর হচ্ছে আমি কি করছিলাম? একটা আমার সাম ফাংশন আমি লিখছিলাম না? এখানে আমি একটা সাম ফাংশন লিখে ফেলতেছি, যে পাবলিক স্ট্যাটিক ইন্টিজার সাম। সে কি করবে? দুইটা ভ্যালু প্যারামিটার হিসেবে নিবে, ইন্টিজার এ আর ইন্টিজার বি। দেন ইন্টিজার সি এর মধ্যে এ প্লাস বি যোগফলটাকে রাখবে এবং সিটাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে?
তাহলে দেখেন এই যে আমি এখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখছিলাম সি তে, এই যে জাভাতেও দেখেন ইউজার ডিফাইন্ড ফাংশনটা আমি এখানে লিখে ফেললাম। ঠিক আছে? তো এই ভ্যালুটাকে সে রিটার্ন করতেছে, কোথায় রিটার্ন করতেছে? এই মেইন ফাংশনে রিটার্ন করতেছে না? তো মেইন ফাংশনে যখন আমাদের রিটার্ন করতেছে তখন আমাদের ভ্যালুটাকে তো ধরতে হবে। তো ধরবো কিসের মধ্যে? আমাদের তো আগে এখানে ফাংশনটাকে কল দিতে হবে। তো ইন্টিজার আমি দুইটা ভ্যালু নিয়ে নিলাম, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10। দেন ইন্টিজার c এর মধ্যে আমি এই ফাংশনটাকে কল দিয়ে দিলাম, যে সাম ইকুয়াল টু সাম ফাংশনটাকে আমি কল দিলাম, যেটার ভ্যালু হিসেবে আমি পাস করতেছি এই দুইটা ভ্যালুকে। ঠিক আছে? তারপর আমরা এখানে কি করছিলাম? প্রিন্ট করছিলাম না? এখন জাভাতে প্রিন্ট করে কেমনে? জাভাতে প্রিন্ট এখানে প্রিন্ট করছিলাম কিভাবে? প্রিন্টএফ দিয়ে না? জাভাতে প্রিন্ট করে হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা দিয়ে। তাহলে এখানে আমি কি প্রিন্ট করতেছি? সি এর ভ্যালুটা প্রিন্ট করতেছি। শেষ। তাহলে দেখেন আমি একটা ফাংশন সি তেও ক্রিয়েট করলাম, আবার সেই ফাংশনটা একইভাবে আমি জাভাতেও ক্রিয়েট করলাম। তো এতটুকু কনভার্সনটা বুঝা গেছে কিনা আমাকে আগে এটা একটু বলেন। ক্লিয়ার কিনা ফাংশন জিনিসটা? এতটুকুতে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে পারেন আগে। এতটুকুতে কোনো প্রশ্ন থাকলে আমাকে আগে একটু করেন। এতটুকুতে কারো যদি কোনো সমস্যা থাকে। এতটুকু যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড এর টপিকগুলোতে চলে যাচ্ছি। তাহলে কারো কোনো প্রবলেম নাই? শাহরিয়ার রাশিদ ফাহিম বলছে জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। নাফিসি সুমাইয়া আপু, ইসরাত নাহিদা আবু বলছে সি কোডে ইন্টিজার সি ইকুয়াল টু 510 হবে না? হ্যাঁ দিতে পারেন আপু, কোনো সমস্যাই নেই। আমি এখানে কি করছি? এখানে সরি, এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি আগে, তারপর ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি গিয়ে রাখছি। আপনি যদি একসাথে একই লাইনে করে ফেলতে চান কোনো সমস্যা নেই। এখানে আমি একসাথে একই লাইনে করে ফেলছি, এই কারণে মনে আপনি কনফিউশনে পড়ে গেছেন। একই কথা, আমি এখানে আগে ডিক্লেয়ার করছি, তারপর ডিক্লেয়ার করা ভ্যালুটাতে যোগফলটা রাখছি, আর এখানে একসাথে ডিক্লেয়ার করা ভ্যালুটাতে যোগফল লিখে দিচ্ছি। দুইটা একই মিনিং করে, আপনি যে কোনো একটা করলেই হবে। ওকে, তো এতটুকু যদি সবাই বুঝতে পেরে থাকেন তাহলে আমি মুছে দিলাম পুরোটা। দেন আজকের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে টপিকগুলো সেগুলোতে আমি যাব। এক নম্বরে হচ্ছে আমার ক্লাস। ঠিক আছে? তো আমার ক্লাস জিনিসটা কি সেটা আমার যদি বুঝতে হয়, আমার একটা চিত্র আঁকতে হবে। যেমন ধরেন ক্লাস আর অবজেক্ট দুইটা আমি একসাথেই বলতেছি, দেখেন। ঠিক আছে? তো আমার ক্লাস জিনিসটা কি? ক্লাস, এই যে ক্লাস, ক্লাস নিয়েই আমি বলতেছি। যেমন ধরেন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি। এখন ধরেন এই আমি হচ্ছে কি আপনাদের ইনস্ট্রাক্টর, আপনারা হচ্ছেন কি লিসেনার, তাই না? বা বুঝতেছেন জিনিসটা? আর আমি হচ্ছে আপনাদের বুঝাচ্ছি। এখন দেখেন এই আমি যে বুঝাচ্ছি, আমি হচ্ছে এখানকার একটা অবজেক্ট। এই আপনারা যে লিসেন করতেছেন বা বুঝতেছেন, আপনারা হচ্ছেন এখানকার আরেকটা অবজেক্ট। ঠিক আছে? তো এই অবজেক্ট, এই এতগুলো অবজেক্ট মিলে পুরো যে জিনিসটা আপনার এখানে তৈরি হচ্ছে, পুরো জিনিসটাই হচ্ছে আপনার এখানে একটা ক্লাস। এখন দেখেন আপনাদের একটা বৈশিষ্ট্য আছে যে আপনারা এখানে বুঝতেছেন আর আমি এটা হচ্ছে বুঝাচ্ছি। এই বৈশিষ্ট্যটাকে আপনার এখানে বলা হয় প্রপার্টি, যে একজন বুঝবে আর একজন হচ্ছে বুঝাবে। দেন আমি বুঝাচ্ছি, তার মানে আমি কি করতেছি? একটা কাজ করতেছি না? আপনারা বুঝতেছেন আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমার জিজ্ঞেস করতেছেন। তার মানে আপনারাও কি করতেছেন? আর একটা কাজ করতেছেন না? তার মানে সেটাকে আপনার বলা হচ্ছে
মেথড, কাজ করা। তো মেথড জিনিসটা কি, আমি একটু আগে সিতে বা জাভাতে আপনাদের কি দেখে আসলাম, ফাংশন দেখে আসলাম না? এই প্রসিডিউরাল প্রোগ্রামিং যেটাকে ফাংশন বলা হয়, কিসের ক্ষেত্রে? প্রসিডিউরাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটাকে ফাংশন বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটাকে আমাদের বলা হয় মেথড। তো আশা করি বুঝতে পারছেন আমি কেন শুরুতে আপনাদের ফাংশনটাকে পড়াই নিছি। ঠিক আছে? তো মেথড জিনিসটা কি, এই যে আপনারা যে কাজটা করতেছেন বা আমি যে কাজটা করতেছি এগুলো হচ্ছে এক একটা মেথড। আর আমার যে বৈশিষ্ট্য আছে বা আপনাদের যে আলাদা বৈশিষ্ট্য আছে সবার প্রত্যেকের, এই বৈশিষ্ট্যগুলোকে এক একটাকে আপনার বলা হচ্ছে প্রপার্টি। এবং এই প্রপার্টি এবং এই মেথড গুলো মিলে গঠিত হচ্ছে আমাদের একটা ক্লাস। এই ক্লাসের প্রত্যেকটা উপাদানকে বলা হচ্ছে আমাদের এক একটা অবজেক্ট। এখন দেখেন এই প্রত্যেকটা উপাদানের কিন্তু আবার একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রপার্টি আছে আর মেথড আছে। এই প্রপার্টি আর মেথডটাকে যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন তখন আপনার যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটাকে আপনার বলা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে? তো অবজেক্টটাকে আমি এখন তাহলে কি বলতে পারি, একটা ক্লাসকে কি বলতে পারি? একটা ক্লাসকে আমি বলতে পারি হচ্ছে যে প্রপার্টি এবং মেথডের সমন্বয়ে গঠিত এমন একটা জিনিস যেটাকে আমাদের অবজেক্টের সাহায্যে কি করা যায়, অ্যাক্সেস করা যায়। আর অবজেক্টটা হচ্ছে কি, অবজেক্টটা হচ্ছে যে একটা ক্লাসের ইনস্ট্যান্স। ক্লাসের ইনস্ট্যান্স মানে কি, আমাদের ক্লাসে যে প্রপার্টি বা যে মেথড গুলো হচ্ছে সেই প্রপার্টি বা সেই মেথড গুলোকে আমরা যদি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা এই ক্লাসের হয়ে ক্রিয়েট করা লাগবে সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে অবজেক্ট। আমি এই থিওরিটিক্যাল জিনিসগুলো না বাস্তব জীবনে একটু উদাহরণ দিয়ে আমি একটু মনে রাখতে খুব পছন্দ করি। যেমন আমি আমি আমার নিজের ক্ষেত্রেই বলি, ধরুন আমি হচ্ছে একজন কি মানুষ, তাই না? আমার কি আছে, হাত আছে, পা আছে। এখন আমি যদি নিজেকে চিন্তা করি একটা ক্লাস হিসেবে, ঠিক আছে, আমার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আবার আমি অনেকগুলো কাজ করে থাকি। এই যে আমি আপনাদের এখন বুঝাচ্ছি জিনিসটা, এটাও তো একটা কাজের মধ্যে পড়ে। আবার আমার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো এই যে আমি একটা ক্লাস বললাম এবং আমার অনেকগুলো কি আছে, প্রপার্টি আছে, আবার মেথডও, আমি অনেকগুলো কাজও করি তার মানে আমার মেথডও আছে। এখন আমি যে এই জিনিসগুলো করতেছি, আমার এই জিনিসগুলো করতে আমাকে কে সাহায্য করতেছে? আমার সেন্স আমাকে সাহায্য করতেছে না? ঠিক আছে? এই সেন্স মানে কি, একটা মানুষের ভেতরে বলেন তো সেন্সটা কোত্থেকে আসে? তার ভিতরে যে আত্মা বা যে প্রাণ, ঠিক আছে, যে লাইফ, এটা না থাকলে কি আমার সেটা আসতো? আসতো না। তাহলে আমি যদি একটা ক্লাস হয়ে থাকি, আমার ভিতরে এই লাইফটা হচ্ছে আমার একটা অবজেক্ট, যেটা সাহায্য ছাড়া এই ক্লাসটা ভ্যালুলেস। ক্লাস আর অবজেক্ট এই দুইটা জিনিস কি একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু শেয়ার করেন, তাহলে আমি হচ্ছে এতক্ষণ তো থিওরিটিক্যালি বুঝাইলাম, এখন হচ্ছে একটা কোড এক্সপ্লেনেশনে যাব। এতটুকু একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, যে ক্লাস আর অবজেক্ট কি এই দুইটা জিনিস বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে আগে এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, মেথড তো আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে যাবাতে। তাহলে আমি ক্লাস জানি, অবজেক্ট জানি, মেথড জানি, একটা জিনিস জানি না সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, সেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো, যেটা আমাদের লাগবে অবজেক্ট ক্রিয়েট করতে। আপাতত এটা একটু পরে পড়ি, আপাতত আমি একটা কোডের এক্সপ্লেনেশনে চলে যাই। এটা একটু মুছে দিচ্ছি। সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি। তাহলে কি রিলেটেড কোডে যাব? ক্লাস, অবজেক্ট, মেথড, আর একটা ধরেন প্রপার্টি, যে ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করলাম সেই ওয়ার্ডগুলো রিলেটেড একটা কোডে আমি এখন চলে যাব। ঠিক আছে? তো পেজটাকে শুরুতে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখানে আমি একটা ক্লাস লিখতেছি, দেখেন আমি কি বলছিলাম, একটা ক্লাসে আমার কি কি থাকতে পারে বলেন তো, একটু আগে বলে আসছি, একটা ক্লাসে আমার থাকতে পারে হচ্ছে কি, প্রপার্টি থাকতে পারে, অনেকে এটাকে ফিল্ডও বলে, অ্যাট্রিবিউটও বলে, আমি প্রপার্টি বলি।
ঠিক আছে? এটার অনেকগুলো নাম, যেমন প্রপার্টি হইতে পারে, অ্যাট্রিবিউট হইতে পারে, অনেক জায়গায় দেখবেন যে অ্যাট্রিবিউট লিখা, আবার অনেক জায়গায় দেখবেন যে ফিল্ড লিখা, যে যে নামে ডাকে আর কি। ঠিক আছে? আর কি থাকে? আর থাকে হচ্ছে মেথড। সো এই একটা ক্লাস এখন আমি বানাবো, যে শুরুতে অ্যাক্সেস মডিফায়ার গুলো দিয়ে নিই, যে আমার পাবলিক, এটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, পাবলিক ক্লাস। দেন হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নাম হচ্ছে কি, ধরেন এক্সাম্পল। ঠিক আছে? এই ক্লাসের শুরু, এই ক্লাসের শেষ। দেন আমি এখানে কয়েকটা প্রপার্টি লিখবো। ঠিক আছে? এই প্রপার্টি কয়েকটা কি হইতে পারে, যেমন ধরেন ইন্টিজার এইচ হইতে পারে, স্ট্রিং নেম হতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন আমি কি বলছিলাম, আমার ক্লাসটা হচ্ছে প্রপার্টি আর মেথডের সমন্বয়ে গঠিত। আমি প্রপার্টি বানাই ফেললাম, এখন আমার কি করতে হবে, মেথড বানাইতে হবে। মেথড মানে কি, ফাংশন বানাইতে হবে। তো এখন আমি একটা ফাংশন বানাই ফেলতেছি, যে ভয়েড প্রিন্ট, প্রিন্ট নামে আমি একটা ফাংশন বানালাম। ভয়েড রিটার্ন টাইপের অর্থ কি জানেন তো নিশ্চয়ই। ভয়েড রিটার্ন টাইপের অর্থ হচ্ছে এর ইন্টিজারে যেরকম একটা রিটার্ন ভ্যালু অবশ্যই মাস্ট দেওয়া লাগে, ভয়েড এর ক্ষেত্রে দিলেও চলে, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এই ফাংশনের বডি শুরু, ফাংশনের বডি শেষ। এখানে আমি কি করব, ধরেন একটা লাইন প্রিন্ট করে দিব, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এইচ এইচের ভ্যালুটাকে সে নিবে, প্লাস নেম, নেমের ভ্যালুটাকে নিবে। ওকে? তাহলে দেখেন আমি কি করলাম, এই দুইটা হচ্ছে আমার এখানে কি, প্রপার্টি। দেন এটা হচ্ছে আমার কি, এখানে মেথড। তাইলে প্রপার্টি এবং মেথডের সমন্বয়ে এই ক্লাস এক্সাম্পলটা আমি বানাই ফেললাম। তাহলে আমার কি কি দেখা হয়ে গেল, একটা ক্লাস কিভাবে বানাইতে হয়, মেথড কিভাবে বানাইতে হয়, প্রপার্টি কিভাবে বানাইতে হয় দেখে ফেললাম আমি। এখন আমার কথা হচ্ছে, আরেকটা ক্লাস থেকে যখন আমি এই ক্লাসের প্রপার্টি এবং মেথড গুলোকে কি করতে চাইবো, অ্যাক্সেস করতে চাইবো, তখন আমার কি লাগবে, এই অবজেক্টের সাহায্য লাগবে না, বলছিলাম না? তো এই এখন অবজেক্টের সাহায্যে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটা এখন আমি দেখবো। তো আরেকটা ক্লাস এখানে আমি নিয়ে ফেললাম, যে পাবলিক ক্লাস টেস্ট, ধরেন এই ক্লাসের নাম দিলাম আমি টেস্ট সাপোজ। ক্লাসের শুরু, ক্লাসের শেষ। তো আমার এখানে যেহেতু এটা মেইন ক্লাস আমাদের, এখান থেকে আমি এই ক্লাসের অবজেক্ট এবং প্রপার্টি গুলো অ্যাক্সেস করবো। সো আমার এখানে একটা মেইন মেথড থাকা লাগবে। সো আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে, জাভাতে মেইন মেথডটাকে কি বলা হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এই প্রত্যেকটা লাইনের অর্থ কি বলতেছে আমি কিছুক্ষণ পরে মেথড যখন পড়াবো তখন আপনাদের বুঝাই দিব। স্ট্রিং আর্কস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এই ক্লাসের জন্য আমাদের মেইন মেথড। এখন মেইন মেথড থেকে আমি কি করব, এই ক্লাসের প্রপার্টি এবং মেথড গুলোকে কি করব, অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করতে হলে ডিরেক্টলি তো আমি অ্যাক্সেস করতে পারবো না, আমার এই অবজেক্টের সাহায্য নেওয়া লাগবে। তো অবজেক্টের সাহায্য নেওয়া লাগলে আমাকে কি করতে হবে, এই অবজেক্টটাকে তৈরি করে নিতে হবে না? এই অবজেক্টটাকে এখন আমি তৈরি করব। তাহলে দেখেন অবজেক্ট কিভাবে তৈরি করে। তাহলে অবজেক্ট তৈরি করতে গেলে যে ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি ওই ক্লাসের আগে নামটা লিখতে হবে। কোন ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি আমি, এক্সাম্পল ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি। তাহলে এই যে এক্সাম্পল ক্লাসের নামটা আমি লিখে ফেললাম। ঠিক আছে? এরপর অবজেক্ট, যে অবজেক্টটা তৈরি করতেছি তার একটা নাম আমার দিতে হবে। তো নাম দিয়ে দিলাম, যে নাম হচ্ছে ধরেন অবজেক্ট এক্সাম। ঠিক আছে? এটা হচ্ছে সেই অবজেক্টের নাম। এরপর নিউ অপারেটর আনতে হবে। এরপর ওই ক্লাসের একটা কনস্ট্রাক্টর আমাদের আনতে হবে। কনস্ট্রাক্টর কি আমি কিছুক্ষণ পরে আসতেছি, আপাতত জেনে রাখেন। অবজেক্ট ক্রিয়েশনের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে এই কনস্ট্রাক্টর। ঠিক আছে? তাহলে কি কি বললাম, আমার অবজেক্ট ক্রিয়েশনের সময় আমার কি কি লাগে, ওই ক্লাসের নামটা লাগে। শুরুর কথা হচ্ছে এটা। দেন হচ্ছে যে আমি যে অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি আমার ইচ্ছা মতো সেই অবজেক্টের একটা নাম দিব।
এরপর ইকুয়াল টু দিব, এরপর নিউ অপারেটরটা আনবো, দেন যে ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি ওই ক্লাসের একটা কনস্ট্রাক্টর আমার তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হয়ে গেল, এটা এখানে আমার অবজেক্ট তৈরি হয়ে গেল। কার অবজেক্ট তৈরি হইল? এই এই এক্সাম্পল ক্লাসের একটা অবজেক্ট আমাদের তৈরি হয়ে গেল। তো এক্সাম্পল ক্লাসের অবজেক্ট যেহেতু আমি তৈরি করে ফেলতে পারছি, আমি কি বলছিলাম আমার অবজেক্টের কাজটা কি, আমার অবজেক্টের কাজটা হচ্ছে যে আমি যে ক্লাসের অবজেক্ট তৈরি করব ওই ক্লাসের সমস্ত প্রপার্টি এবং মেথডগুলোকে আমি অবজেক্টের সাহায্যে আমি কি করতে পারবো, অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করাইতে পারবো। তো অ্যাক্সেস করাই এখন যে আমি যখন এই অবজেক্টটার নাম লিখতেছি, অবজেক্টটার নাম কি, অবজেক্ট এক্সাম, যখন ডট দিচ্ছি তখন আমার এই প্রপার্টি এবং এই মেথডটা সে পেয়ে যাচ্ছে। তো আমি প্রপার্টির একটা ভ্যালু দিয়ে দিলাম। তো প্রপার্টি ধরেন প্রথমটা কি এইচ, ঠিক আছে, এটার ভ্যালু দিয়ে দিলাম, এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের, তো ভ্যালু দিয়ে দিলাম 21। অবজেক্ট, অবজেক্টের নামটা লিখলাম ডট নেম, নেমের জায়গায় আমি দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। ঠিক আছে, ভ্যালু দিয়ে দিলাম। এরপর দেখেন আমি প্রপার্টি গুলোকে কিন্তু কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। দেখুন অ্যাক্সেস করতে পারতেছি, তখন মেথডটাকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তাহলে একই রকম ভাবে আবার অবজেক্টের নামটা লিখলাম ডট, আমার মেথডের নামটা কি প্রিন্ট। তাহলে দেখেন আমাদের হয়ে গেল, কি হয়ে গেল, আমরা শুরুতে একটা ক্লাস তৈরি করছিলাম, এই ক্লাসের আমাদের প্রপার্টি ছিল, মেথড ছিল, মেথড মানে কি ফাংশন, প্রপার্টি মানে কি ভেরিয়েবল টাইপের জিনিস। তো এই প্রপার্টি এবং মেথড গুলোকে যখন আমি আর অন্য একটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাইবো তখন সেই ক্লাসের একটা কি করতে হবে, আমার অবজেক্ট তৈরি করতে হবে। এখানে অবজেক্ট তৈরি করে ফেললাম, এই অবজেক্ট দিয়ে এখন আমি আমার প্রপার্টি যেগুলো ছিল সেগুলোতে ভ্যালু বসাচ্ছি। দেখেন এই যে ভ্যালু বসাচ্ছি কত 21, এখানে যখন আমি 21 দিচ্ছি এখানে আইসা আলটিমেটলি সে 21 বসে যাচ্ছে। এখানে নেমে যখন আমি এক্স ওয়াই জেড দিচ্ছি এখানে নেমে আইসা এক্স ওয়াই জেড বসে যাচ্ছে। এবং এখানে যখন আমি প্রিন্ট ফাংশনটাকে কল করতেছি তখন এই যে আমার প্রিন্টের এই লাইনটা তখন সে প্রিন্ট করতেছে। দেখেন আমার এখানে বসে গেছে কত, এখানে বসে গেছে হচ্ছে যে 21, এখানে বসে গেছে কত এক্স ওয়াই জেড। তো যখন আমি এখান থেকে এই প্রিন্ট ফাংশনটাকে কল করতেছি তখন এই যে জায়গায় বসে গেছে 21, নেমের জায়গায় বসে গেছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তার মানে আমার এখানে আউটপুট এখন কি দিচ্ছে, এইচ হচ্ছে 21, নেম হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার এখানকার এই কোডের আউটপুট। তো দেখেন এই কোডটা বুঝা গেছে কিনা, আমার খুব সিম্পল একটা আমি কোড লিখলাম যেটাতে আমি দেখাচ্ছি যে অবজেক্ট, ক্লাস, মেথড, প্রপার্টি প্রত্যেকটা জিনিস আমাদের নরমালি কিভাবে কাজ করে থাকে। 2 মিনিট সময় দিলাম, সবাই একটু আমাকে জানান যে এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা। এতটুকু, এইটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট টাইপের একটা কোড, এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনি পরবর্তী কোনো জিনিসই বুঝবেন না। একটু আমাকে এনশিওর করেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে আগে একটু বলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আগে একটু এতটুকু পর্যন্ত ক্লিয়ার করেন যে এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা। নফিসি সুমায়া আপু বলছে ক্লিয়ার। ওকে, বাকিদের কি অবস্থা, বুঝতেছেন সবাই? ভাইয়া কনস্ট্রাক্টরটা আবার একটু বলেন ভাইয়া, আমি এখনই ডিটেলসে কনস্ট্রাক্টর পড়াবো। দেখেন তারপর একবার একটু বলি, এই যে আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি অবজেক্ট ক্রিয়েটটা কিভাবে করব, অবজেক্ট ক্রিয়েটটা করব হচ্ছে যে যে ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই ক্লাসের নাম, যেমন আমি কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এক্সাম্পল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সো এক্সাম্পল ক্লাসের নাম, দেন হচ্ছে যে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি তার একটা নাম যেটা আমি দিতে যাচ্ছি দিলাম অবজেক্ট এক্সাম ইকুয়াল টু নিউ অপারেটর, এবং আমার যে ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি সেই ক্লাসের একটা কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর জিনিসটা কি সেটা আমি আসতেছি এখন।
এতটুকু পর্যন্ত তাহলে সবার মোটামুটি ক্লিয়ার। সো এখন আমি চলে যাব মেথডে, মেথড পরে আমি চলে যাব হচ্ছে কনস্ট্রাক্টরে। ওকে, তো এখন যে জিনিসটা আমি পড়াবো সেই জিনিসটা হচ্ছে আমার মেথড। ঠিক আছে, তো মেথড তো কি, আজকে শুরুই করলাম হচ্ছে মেথড দিয়ে, ঠিক আছে, ফাংশন দিয়ে। তো এটা তো জানেন নিশ্চয়ই, আমি রিপিট করলাম না। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেথডটা কয় প্রকার হয়ে থাকে নরমালি। মেথডটা নরমালি আমাদের চার প্রকার হয়ে থাকে। প্রথম হচ্ছে প্রি ডিফাইন্ড মেথড, প্রি ডিফাইন্ড মেথড। দেন হয়ে যাচ্ছে আমার যেটা ইউজার ডিফাইন্ড মেথড। দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। এতক্ষণ ধরে আমি প্রত্যেকটা উদাহরণে স্ট্যাটিক স্ট্যাটিক লিখতেছিলাম, কি সেটা বলি নাই কিন্তু এখন বলবো। দেন যেটা আমাদের আসে আর কি আসে জানি, আর আসে হচ্ছে মেইন মেথড। এতক্ষণ বলতেছিলাম মেইন মেথডটা কি, জাভাতে কি মিন করে প্রত্যেকটা, এই যে এখন আমি বলবো। তো প্রি ডিফাইন্ড মেথড কি, আপনারা তো সবাই নাম দেখে বুঝতেছেন। প্রি ডিফাইন্ড আমাদের কম্পাইলারটা যখন তৈরি করা হয়েছিল তখন কম্পাইলারে আমরা যে কাজগুলো করি তার জন্য কিছু মেথড, যারা আমার কম্পাইলারটা ডেভেলপ করছিল বা ইন্টারপ্রেটারটা যারা ডেভেলপ করছিল তারা শুরু থেকেই কিছু মেথড লিখে দিয়ে রাখছিল আমাদের সুবিধার জন্য। যেমন আমরা যখন সি পড়াছিলাম আমরা দেখছিলাম আমরা প্রিন্ট এফ স্ক্যানএফ বিভিন্ন ধরনের ফাংশনগুলো আমরা ইউজ করি দিই। এখানেও যেমন দেখেন প্রিন্ট এলএন, ঠিক আছে, স্ক্যানার, এরকম বিভিন্ন ধরনের আমাদের ফাংশন জাভাতেও আছে। এগুলো সি এর ফাংশন, এগুলো জাভার ফাংশন। তো এগুলো কিন্তু আমরা এগুলোর জন্য কোনো কাজ করি না, জাস্ট মেথডটাকে কল দিয়ে সেটা দিয়ে কাজ করে ফেলি। এই জিনিসগুলোকে আমাদের বলা হয় প্রি ডিফাইন্ড মেথড। প্রি ডিফাইন্ড মেথড মানে কি তাহলে? প্রি ডিফাইন্ড মেথড মানে হচ্ছে যে আমাদের যখন কম্পাইলারটা বানানো হয়েছিল তখন ওই কম্পাইলারের সাথে কিছু মেথড আমাদের লিখে দেওয়া হয়েছিল আমাদের কাজের সুবিধার্থে, যাতে আমাদের আর লিখতে না হয় বারবার। ঠিক আছে, এবং যেটা আমাদের লাগে সব প্রোগ্রামে, প্রিন্ট স্ক্যান এগুলো তো আমাদের সব প্রোগ্রামেই লাগে, তাই না? তারপর হচ্ছে ধরেন ম্যাক্সিমাম বের করা, এসকিউআরটি মানে স্কয়ার বের করা, অনেকগুলো মেথড আমাদের লিখে দেওয়া আছে। এই মেথডগুলো আমাদের বলা হয় প্রি ডিফাইন্ড মেথড। ঠিক আছে, তাহলে প্রি ডিফাইন্ড মেথড সবাই বুঝছেন কিনা? দেন আমাদের ২ নাম্বার যেটা, এই মেথডগুলো খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি না বুঝলে পরবর্তীতে বিপদে পড়বেন, বিশেষ করে এই স্ট্যাটিক মেথড নিয়ে। ঠিক আছে? খুব ভালো করে একটু বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? সো যেটা বলতেছিলাম প্রি ডিফাইন্ড মেথডটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। ইউজার ডিফাইন্ড মেথডগুলো আমাদের কি জিনিস, যে মেথডগুলো আমাদের কম্পাইলারের সাথে তৈরি করে দেয়া থাকে না, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের তৈরি করে নিতে হয়। যেমন কিছুক্ষণ আগে আমি একটা মেথড তৈরি করে নিয়েছিলাম, মনে আছে? যে মেথডটা কি ছিল আমাদের? পাবলিক ইন্টিজার সাম। এটা ছিল না যে ইন্টিজার এ কমা ইন্টিজার বি, দেন সে কি করবে, একটা থার্ড ভেরিয়েবল নেবে সি, সি এর মধ্যে a প্লাস বিটাকে রেখে সেটাকে সে কি করে দিবে, রিটার্ন করে দিবে, তাই না? এটা কি আমার কম্পাইলারের সাথে লেখা ছিল? লেখা ছিল না, কিন্তু আমি আমার প্রয়োজন অনুসারে এটাকে তৈরি করে নিছি, তাই না? এই যে আমি আমার প্রয়োজন অনুসারে মেথড তৈরি করতে পারতেছি, একজন ইউজার যে তার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের মেথড তৈরি করতে পারতেছে, যাতে তার ওই কোডটা বারবার লিখতে না হয়, ওই মেথডটা একবার লিখে সেটাকে বারবার কল করতে পারে। এই জিনিসটাকে আপনার বলা হয় ইউজার ডিফাইন্ড মেথড। সো ইউজার ডিফাইন্ড মেথডটা বুঝছেন কিনা বুঝতে পারছেন আশা করি। ঠিক আছে, এতক্ষণ তো এগুলো নিয়ে কথা বললাম। তো স্ট্যাটিক মেথডে আসি এবার আমি। স্ট্যাটিক মেথডটা আমাদের কি? স্ট্যাটিক মেথডটা হচ্ছে আমাদের এমন এক ধরনের মেথড যেটা হচ্ছে, যে মেথডটা আমাদের কি করতে গেলে, বানাইতে গেলে সেটার প্রোটোটাইপে অবশ্যই স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকবে। তো স্ট্যাটিক কিওয়ার্ড রাখতে হবে, এটা বুঝলাম, কিন্তু এটা কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি যখন একটা মেথডকে স্ট্যাটিক বানাবেন তখন ওই মেথডটাকে কল করার জন্য আপনার আর কোনো ধরনের কি লাগবে না, আপনার আর কোনো ধরনের অবজেক্ট বানানো লাগবে না। অর্থাৎ অবজেক্ট না বানিয়েই আপনি যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে ওই মেথডটাকে আপনি কি করতে পারবেন, কল করতে পারবেন। ঠিক আছে, তো
আমি আজকে শুরুতে যে প্রোগ্রামটা লিখছিলাম মনে আছে, একটা সি এর প্রোগ্রাম লিখছিলাম, দেন সেই সি প্রোগ্রামটাকে আমি জাভাতে কনভার্ট করে কিন্তু আপনাদের দেখাইছিলাম, তাই না? তো সেই প্রোগ্রামটা আমি এখন একটু লিখতেছি এখানে, যে পাবলিক একটা ক্লাস, ধরেন পাবলিক ক্লাসটার নাম হচ্ছে টেস্ট। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, ঠিক আছে? অনেকগুলো কোড দেখাবো তো আজকে আপনাদের, সো একটু তাড়াতাড়ি আগাইতে হবে। তো এখানে পাবলিক মেইন ফাংশনটা আমি লিখলাম, যে মেইন ফাংশনটা আমাদের কি, পাবলিক স্ট্যাটিক void main string args blah blah blah, এগুলো লিখলাম না, ঠিক আছে? দেন দেখেন, আমি এখানে আমার একটা ইউজার ডিফাইন ফাংশন আমি লিখবো। এটা তো আমার কি ছিল, এটা আমার মেইন ফাংশন ছিল না? এবার আমি আমার প্রয়োজন মতো কি করব, একটা ইউজার ডিফাইন ফাংশন লিখবো, যে পাবলিক স্ট্যাটিক ইন্টিজার সাম ইন্টিজার a কমা ইন্টিজার b, দেন ইন্টিজার সি এর মধ্যে আমি a প্লাস বিটাকে রাখবো, সিটাকে রিটার্ন করে দিব। এবং এখানে আমি কি করব, ইন্টিজার a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10, দেন ইন্টিজার সি এর মধ্যে আমি সাম ফাংশনটাকে কল করব, সাম ফাংশনটার ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দিব, দেন এটাকে প্রিন্ট করে দিব। তাহলে দেখেন, আমি এখানে কিন্তু স্ট্যাটিক কি করে দিছিলাম, বলে দিছিলাম যে আমার এই ফাংশনটা কি হবে, একটা স্ট্যাটিক ফাংশন হবে। যেহেতু এটা একটা স্ট্যাটিক ফাংশন হইছে, তার মানে দেখেন এটাকে যখন আমি মেইন ফাংশন থেকে কল দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই। আমাদের মেইন সুবিধা কিন্তু এটাই, আমি যখন স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করে দিব, তখন আরেকটা স্ট্যাটিক ফাংশন বা মেইন ফাংশন থেকে আমি এটাকে অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই কি করতে পারবো, কল করতে পারবো। এটাই হচ্ছে আমার একটা স্ট্যাটিক মেথড। ক্লিয়ার? এতটুকু স্ট্যাটিক মেথডটা সবাই বুঝছেন? আপনার মেইন ফাংশন অলওয়েজ স্ট্যাটিক হয়, ঠিক আছে? আর অন্য যে কোনো ফাংশন থেকে আপনি কল দিতে পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে সেই ফাংশনটা আপনার স্ট্যাটিক ফাংশন হইতে হবে। আর একটা ফাংশনকে আপনি কল দিয়ে আনতে যাচ্ছেন অবজেক্ট ছাড়া, তার মানে মনে রাখতে হবে যেটাকে কল দিচ্ছেন আর যেটা থেকে কল দিচ্ছেন, দুইটা ফাংশনই আপনার স্ট্যাটিক হইতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যাটিক ফাংশনের মেইন রেস্ট্রিকশন। আমাদের পরীক্ষায় অনেকবার আমি আসতে দেখছি এখন পর্যন্ত, যে স্ট্যাটিক ফাংশন তো বললো না, সরি, স্ট্যাটিক মেথড কি, স্ট্যাটিক মেথডের রেস্ট্রিকশন কি। এখন বুঝতে পারছেন কিনা দেখেন, এইটা হলো আমাদের একটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডটা কি, যে যে মেথডটা আমরা স্ট্যাটিক হিসেবে ঘোষণা করব, সেটাকে আমাদের ক্রিয়েশনের জন্য কি লাগবে না, কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, সেটাকে আমি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই কল দিতে পারবো। কিন্তু আমাদের শর্ত কিছু মাথায় রাখতে হবে। সেই শর্তগুলো হচ্ছে আমাদের কি, সেই শর্তগুলো হচ্ছে যে দুইটা ফাংশনকে আমার কি হতে হবে, স্ট্যাটিক হতে হবে, যেটা থেকে আমি কল দিচ্ছি এবং যেটাকে কল দিচ্ছি। এবং আমি যদি কোনো ভ্যারিয়েবলকেও এভাবে কল দিতে চাই, তাহলে ওই ভ্যারিয়েবল গুলোকে আমার স্ট্যাটিক বানাই নিতে হবে, আদারওয়াইজ আমি স্ট্যাটিকের মধ্যে কোনো ভ্যারিয়েবলকে কল দিতে পারবো না। এতটুকু একটু ক্লিয়ার কিনা? মানে কল দিতে পারবো অবজেক্ট বানায়, কিন্তু অবজেক্ট না বানিয়ে যদি আমি ডিরেক্টলি কল দিতে চাই, তাহলে আমার স্ট্যাটিক প্রপার্টি অথবা স্ট্যাটিক মেথড বানিয়ে নিতে হবে। স্ট্যাটিক কিওয়ার্ড সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে এতটুকু একটু বলেন। এতটুকু পর্যন্ত স্ট্যাটিক মেথড আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সবাই একটু বুঝছেন কিনা? সবাই ক্লিয়ার কিনা স্ট্যাটিকটা, মেথডটা? যদি বুঝে থাকেন, তাহলে আমরা যে জিনিসটাতে যাব এখন, সেটা হচ্ছে আমাদের মেইন মেথড। ওকে, স্ট্যাটিক মেথড যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এতক্ষণ পর্যন্ত আমি অনেকবার একটা জিনিস লিখে আসছি, অনেকবার একটা জিনিস লিখে আসছি। কি জিনিস লিখে আসছি বলেন তো? একটা কথা বারবার লিখে আসছি আর বলতেছি যে এটার ব্যাখ্যা কিছুক্ষণ পরে বলবো, এটার ব্যাখ্যা কিছুক্ষণ পরে বলবো। কি জিনিস? যে আমাদের মেইন মেথড, এত বড় একটা মেইন মেথড, কি কি লেখা আছে এখানে, যে পাবলিক, আমাদের সি অনেক সহজ ছিল না বলেন তো? খালি ইন্টিজার মেইন বা ভয়েড মেইন বা শুধু মেইন লিখলে আমাদের হয়ে যেত, ছোট ছোট জিনিস। কিন্তু এখানে অনেকগুলো জিনিস আমাদের এখানে একসাথে কি করতে হয়, লিখতে হয়। কি কি লিখতে হয়? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। কত বড় লাইন, কিন্তু আমাদের অর্থ কি, প্রত্যেকটা জিনিসের অর্থ কি সেটা আমাদের বুঝতে হবে এখন। এই পাবলিক দিয়ে কি বুঝায়? পাবলিক দিয়ে বোঝা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার মানে কি?
আমাদের জাভাতে এমন কিছু মডিফায়ার আছে যেটা আমাদের নির্ধারণ করে দেয় যে এটা আমাদের কোত্থেকে সেটাকে অ্যাক্সেস করা যাবে। এটা কি একটা ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, নাকি একটা প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে, নাকি হচ্ছে যে প্যাকেজের বাইরে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। সেটার উপর বেস করে আমাদের অনেকগুলো প্রকারভেদ হতে পারে, যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, এখন অবশ্যই আলোচনা করার জিনিস না। প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ঠিক আছে। ঠিক তেমনি আমাদের মেইন মেথডটা অলওয়েজ পাবলিক হতে হয়। এই কারণে এই পাবলিকটা দিয়ে বোঝাচ্ছে এটাকে সব জায়গা থেকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে আমার একটা কি অ্যাক্সেস মডিফায়ার। দেন স্ট্যাটিক, এতক্ষণ পর্যন্ত তো আপনাদের আমি বললামই যে স্ট্যাটিক এর কাজটা কি। স্ট্যাটিক এর কাজটা হচ্ছে যে এটাকে যদি আমি অন্য কোনো জায়গা থেকে কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, বা এটার মধ্যে যদি আমি অন্য কোনো মেথডকে আনতে চাই, তাহলে আমার কি করা লাগবে না, অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। অবজেক্ট ক্রিয়েট করেও করতে পারি, কোনো সমস্যা নেই যদি অ্যাক্সেস করাইতে চাই, ঠিক আছে, নন স্ট্যাটিক মেথডকে। ঠিক আছে। তো স্ট্যাটিকটা দিয়ে আমি কি বুঝতেছি, স্ট্যাটিকটা দিয়ে বুঝতেছি যে যে এটার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। এই মেইন মেথডটা অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার হবে না। ঠিক আছে। দেন এই ভয়েড দিয়ে কি বোঝাচ্ছি, ভয়েড তো আমরা সবাই জানি, এতদিন সি পড়ে আসছি, ভয়েড কি একটা রিটার্ন টাইপ, তাই না? ইন্টিজার হলে একটা ভ্যালু রিটার্ন করা মাস্ট ছিল, ইন্টিজার ভ্যালু ভয়েডের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মেইন দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, মেইন দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মেথডের নাম, যে আমাদের মেইন মেইন ফাংশন, মেইন ফাংশনের নাম বুঝাচ্ছে। এই যে যেমন ইন্টিজার মেইন, মেইন দিয়ে কি বুঝাইতো, মেইন ফাংশন বুঝাইতো না, এখানেও মেইন দিয়ে বুঝাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন, যেখান থেকে আমি অবজেক্ট ক্রিয়েট করে অন্য ক্লাসের মেথড এবং প্রপার্টি গুলোকে আমি কি করতে পারবো, কল দিতে পারবো এবং কাজ করতে পারবো। ওকে। দেন আমার মেইন মেথড হয়ে গেল এই যে ফার্স্ট ব্র্যাকেট। আমি কি জানি মেথডের নামের পরে আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হয়, এবং এর ভিতরে আমার কি থাকে, প্যারামিটার থাকে। ঠিক আছে। তো এখানে আমার প্যারামিটারের জায়গায় দেখেন আছে স্ট্রিং, স্ট্রিং এবং আর্গুমেন্টের একটা অ্যারে। ঠিক আছে। তো এটা দিয়ে আসলে কি বুঝায়, এটা হচ্ছে যে আমার এই কম্পাইলারের যতগুলো আর্গুমেন্ট লিস্ট আছে, সে আর্গুমেন্ট লিস্টটাকে এখানে সে স্ট্রিং আকারে নিয়ে আসতেছে, যাতে আমরা পরবর্তীতে সেগুলো এই মেথডের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আমাদের জাভাতে তো অনেক ধরনের আর্গুমেন্ট লিস্ট আছে, আছে না? সেগুলোকে সে স্ট্রিং হিসেবে রিটার্ন করতেছে, যাতে পরবর্তীতে আমরা সেগুলো আমাদের প্রয়োজন মতো এই জায়গাটাতে বা মেথডের যে বডিটা, ফাংশনের যে বডিটা, সেখানে যাতে ইউজ করতে পারি। তাই এটাও আমি অনেকবার আসতে দেখছি যে আমাদের এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমি অনেকবার, ধরেন প্রথম থেকে আমি যখন ইন্টারভিউ দিছি, তখন এই ইন্টারভিউতে গিয়ে এই প্রশ্নটার সম্মুখীন হয়েছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস এটা দিয়ে কি মিন করে, আসলে পুরোটা প্রত্যেকটা জিনিসের অর্থ কি। সো একটু মাথায় রাখতে হবে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝছেন কিনা আমাকে বলেন। আমার মেথড কিন্তু শেষ, এরপর আমি চলে যাব হচ্ছে কনস্ট্রাক্টরে। এতটুকু 2 মিনিট সময় দিলাম, সবাই একটু দেখেন, এখান থেকে প্রশ্ন বাই করেন, প্রশ্ন বাই করে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা বুঝি না, এটা বুঝি না, এটা একটু বুঝাই দেন, এটা একটু বুঝাই দেন। না বুঝে এখান থেকে কেউ যায় না ভাই, আমি আগেও বলছি এখনো বলতেছি, প্রত্যেকটা জিনিস বুঝে 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 তারপর যাবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এতটুকু পর্যন্ত তাহলে কারো কোনো প্রবলেম নাই, সবাই সব বুঝছেন? ওকে, কারো যদি কোনো প্রবলেম না থাকে, এখন আমি যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। ওকে। কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, প্রশ্ন থাকলে একটু বলে নেন, কিন্তু মেথড কিন্তু আমার এরপরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে কাজে লাগবে, কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলে নেন। ওকে, অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, এবার আমি কনস্ট্রাক্টরে চলে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরটা কি। কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের এক ধরনের মেথড, তবে মেথডের সাথে কিছু পার্থক্য আছে। ঠিক আছে। তো কনস্ট্রাক্টরটা আমাদের
কি করে সাধারণত, এর কাজটা কি? আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন আমাদের যে জিনিসটা বাই ডিফল্ট আমাদের কল হয় সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। ঠিক আছে? তাহলে একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে, বা আমি আরো সহজ বাংলায় বললে ক্লাসে অবজেক্ট তৈরি করতে গেলে যা দরকার হয় তা হলো কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরটা কি করে, কেন আমাদের অবজেক্ট তৈরি করার জন্য এটা দরকার হয়? আমরা যে অবজেক্টটা তৈরি করতেছি তার জন্য আমাদের মেমোরিতে একটা কি দরকার হয়, একটা জায়গা দরকার হয় না, একটা মেমোরি দরকার হয় না আমাদের? ঠিক আছে? এই কনস্ট্রাক্টরটা আমাদের কি করে, কনস্ট্রাক্টরটা আমি শুরুতে কি বলছিলাম, একটা মেথড। মেথড মানে কি, সে একটা নির্দিষ্ট কাজ করবে। সে কি কাজ করবে তাহলে? আমাদের অবজেক্ট তৈরির সময় অবজেক্টের জন্য যে মেমোরিটা দরকার হয় সে মেমোরিটা সে অ্যালোকেট করবে। মেমোরি অ্যালোকেট করে কার জন্য? মেমোরি অ্যালোকেট করে আমরা যে অবজেক্টটা তৈরি করতেছি সে অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেট করে। আচ্ছা, কনস্ট্রাক্টর এই ৩ টা লাইন আপনি পড়তে থাকেন। একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখি প্রশ্নটার উত্তর দিই। ভাইয়া, আর্গুমেন্ট লিস্ট গুলোকে স্ট্রিং এ কনভার্ট করে অ্যারে আকারে রাখবে, কম্পাইলার কি বুঝবে কিছু? ও আর্গুমেন্ট আছে, কিছু এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা, আপনি মনে হয় মেইন মেথডের কথা বলতেছেন। আচ্ছা, মেইন মেথডে আমাদের নরমালি যে আমরা কি বলতেছিলাম, আমি ধরেন আপনাকে একটা উদাহরণ দিই। আমি যখন কি করতেছিলাম, সি এর কোড লিখতেছিলাম, তখন দেখেন তো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ নামে একটা হেডার ফাইলকে শুরুতেই কল করতেছিলাম না, যেখানে আমাদের কি করা থাকে, যেখানে আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ এটার ফাংশন গুলো বাই ডিফল্ট আমাদের লিখে দেওয়া থাকে। আমরা কল করলেই সেগুলো পেয়ে যাই। সেটা কার কারণে হয়? এই যে এই হেডার ফাইলটাতে আমাদের প্রোগ্রামগুলো লেখা আছে বলেই তো আমরা এত সহজে সেটাকে অ্যাক্সেস করতে পারি। এখন জাভাতে দেখেন, আমি জাভাতে যখন কোডগুলো লিখছি তখন কি এরকম কোনো কিছু আনছি? আনি নাই কিন্তু। তার মানে তারপরেও তো সে প্রিন্টের ইয়াটা পাচ্ছে, আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যখন আমি লিখছি তখন সেটা সে পাচ্ছে না। তাহলে সেটা কার কারণে পাচ্ছে? নিশ্চয়ই এমন কোনো একটা অ্যারে লিস্ট আছে বা আর্গুমেন্টের লিস্ট আছে, যেটা আমাদের ওইখানে যে কমান্ড লাইন গুলো আছে সেই কমান্ড লাইন গুলোকে আমাদের স্ট্রিং আকারে কি করতেছে, রিটার্ন করতেছে। সেই জিনিসটাই আমি পাচ্ছি হচ্ছে যে স্ট্রিং ডট আউটস এই জিনিসটা থেকে। আশা করি এখন বুঝতে পারছেন। আমাদের যে কমান্ড লাইন গুলো আছে, কমান্ড লাইন গুলো আমাদের কি কি, আমরা যেসব কাজগুলো নর্মালি করে থাকি, যেমন হচ্ছে প্রিন্ট করতেছি, সিস্টেমটাকে বারবার কল দিচ্ছি, এই যে আমি কাজগুলো করতেছি জাভাতে, এই জিনিসগুলোর কমান্ড লাইন গুলো আমার স্ট্রিং আকারে এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করা থাকে, যাতে আমার কাজের জন্য সুবিধা হয়। এই জিনিসটাকে আমার সংক্ষেপে বলা হচ্ছে স্ট্রিং আর্গস, স্ট্রিং আর্গুমেন্টস এর একটা অ্যারে। আশা করি মাহমুদা আক্তার আপু আপনি এখন ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, চলে যাই। আমার কোথায় ছিল, এই কারণেই আপনাদের বলতেছিলাম, দেখেন আমি কনস্ট্রাক্টর পড়াতে চলে আসছি আর আপনি এখন এই প্রশ্ন করতেছেন। এই কারণে বারবার জিজ্ঞেস করতেছি যে আপনি পড়ার সময় যার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু লিখে রাখেন, আমি এরপরে যখন 2 মিনিট বা 1 মিনিট সময় দিই আপনারা তখন প্রশ্নগুলো করে ফেলিয়েন আমাকে। ওকে, তাহলে আরেকটা ক্লাস, আরেকটা টপিক গুছানোর মাঝে ইন্টারাপ্টটা হয় না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি এক ধরনের মেথড। শুরুতেই বললাম যে আমরা ক্লাসের অবজেক্ট, আচ্ছা, আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করতে গেলে যা দরকার হয় সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। কেন কনস্ট্রাক্টরটা দরকার হয়? কনস্ট্রাক্টরটা আমি কি বললাম, আমরা একটা মেথড বললাম না? মেথড মানে কি, সে একটা নির্দিষ্ট কাজ করে। তো সেই নির্দিষ্ট কাজটা সে কি করে, আমি যে অবজেক্টটা তৈরি করতেছি সে অবজেক্টের জন্য সে এখানে কি করতেছে, মেমোরি অ্যালোকেট করতেছে। ঠিক আছে? এই কারণে আমি অবজেক্ট তৈরি করতে গেলে আমি যদি কোনো কনস্ট্রাক্টর তৈরি নাও করি, বাই ডিফল্ট আমার কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে আপনাদের একটা উদাহরণ দিলাম, কিছুক্ষণ আগে আপনাদের একটা উদাহরণ দিলাম, বললাম যে আমি কিছুক্ষণ পরে বুঝাবো কনস্ট্রাক্টরটা কি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি। আমাদের আচ্ছা,
তার আগে একটা জিনিস বলি, আমাদের এই কনস্ট্রাক্টরের নামটা আমাদের অন্য কোনো নাম দিলে হবে না, আমাদের ক্লাসের নাম যেটা আছে, ক্লাসের নেম সেম টু সেম কনস্ট্রাক্টরের নেম হতে হবে। আমার ক্লাসের নেমের সাথে সেম টু সেম কি হতে হবে, কনস্ট্রাক্টরের নেমটা হতে হবে। অন্য কোনো নেম দিলে সে বুঝবে না যে এটা আপনি কনস্ট্রাক্টর বানাইছেন। ঠিক আছে, তার মানে আমার একটা ক্লাসের আমি যদি কনস্ট্রাক্টর বানাইতে চাই, ওই ক্লাসের নাম যেটা সেটা সেম টু সেম আমার কনস্ট্রাক্টরের নাম হিসেবে ব্যবহার করতে হবে। অন্য কোনো নাম যদি আপনি ইউজ করেন সেটাকে সে মেথড হিসেবে ধরে নেবে, সেটাকে সে কনস্ট্রাক্টর হিসেবে ধরবে না। সো এটা হচ্ছে রুল আর কি আমাদের কনস্ট্রাক্টর বানানোর ক্ষেত্রে, যে আমাদের কি হতে হবে, আমাদের ক্লাসের নেমটা আমাদের কনস্ট্রাক্টরের নেমের সাথে সেম টু সেম হতে হবে। ঠিক আছে, তো এগুলো গেল আমার কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা। এবার একটা উদাহরণ দেখবো। আমি এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিছিলাম, যে আমি একটা কি করতেছিলাম, একটা ক্লাস ক্রিয়েট করতেছিলাম, যে আমার ক্লাস কি এক্সাম্পল, তাই না? এখন এই ক্লাসে আমার কি থাকবে, প্রপার্টি থাকবে ইন্টিজার, ধরেন এইচ, এবং কি থাকবে, মেথড থাকবে, ধরেন ভয়েড প্রিন্ট। ঠিক আছে, এই মেথডের ভিতর আমার কি থাকবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সামথিং সামথিং। ঠিক আছে, তাহলে একটা কি থাকলো, আমার একটা প্রপার্টি, একটা মেথড। এখন এই ক্লাসে যদি আমি প্রপার্টি এবং মেথডটাকে কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই অন্য একটা ক্লাস থেকে, তাহলে আমার কি করতে হবে, একটা অবজেক্ট বানাইতে হবে। এই অবজেক্ট বানাইতে গেলে এখন আমাদের কি লাগবে, একটা কনস্ট্রাক্টর লাগবে। তো ধরেন আরেকটা ক্লাস আমি লিখে ফেললাম যে পাবলিক ক্লাস টেস্ট। ওকে, দেন এটার ভিতরে মেইন মেথডটা লিখলাম। আমি মেইন মেথডটাকে আমার কি বলে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। ঠিক আছে, মেইন মেথডটা আমি লিখে ফেললাম। এখন আসতেছে আমাদের মেইন জিনিস, তাহলে আমার কি করতে হবে, একটা অবজেক্ট বানাইতে হবে। এই যে দেখেন কার অবজেক্ট বানাচ্ছি, এক্সাম্পল ক্লাসের অবজেক্ট বানাচ্ছি। তাহলে এক্সাম্পলটা আমি লিখে ফেললাম, শুরুতে হচ্ছে ক্লাসের নাম। ঠিক আছে, এরপর হচ্ছে অবজেক্টের নাম, অবজেক্টের নাম ধরেন আমি অবজেক্ট দিলাম, এরপর নিউ অপারেটর, দেন হচ্ছে কি আমাদের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা কি হইতে হবে, আমি কি বলছিলাম, আমি যে ক্লাসের কনস্ট্রাক্টর বানাচ্ছি সেই ক্লাসের আমার ক্লাস নেম এবং কনস্ট্রাক্টর নেম সেম টু সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্লাস নেম কি ছিল, এখানে আমার ক্লাস নেম ছিল হচ্ছে এক্সাম্পল, তার মানে আমার এখানে কনস্ট্রাক্টর নেমও হবে এক্সাম্পল। ঠিক আছে, দেন কনস্ট্রাক্টর যেহেতু একটা মেথড, আমি কি জানি আমার মেথডের পরে আমার প্যারামিটারের জন্য জায়গা রাখতে হয়, সেখানে প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, তার মানে আমার অবশ্যই ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এই পুরাটাকে আমার বলা হয় কি, মেথড সিগনেচার। তাহলে দেখেন এই মেথড সিগনেচারের সাহায্যে আমি বুঝলাম কি, আমার এখানে হচ্ছে যে এক্সাম্পল ক্লাস, এটার একটা কনস্ট্রাক্টর হচ্ছে এই যে এক্সাম্পল। তাহলে দেখেন এই কনস্ট্রাক্টরটা আমার কেন লাগতেছে, এই যে অবজেক্টটা তৈরি করতেছে এই অবজেক্টের জন্য লাগতেছে। কেন লাগতেছে অবজেক্টের জন্য, এই অবজেক্টটা যে আমি তৈরি করতেছি আমার মেমোরিতে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা অ্যালোকেট করতে হচ্ছে, এই জায়গা অ্যালোকেশনের কাজটা করতেছে আমার এই মেথডটা। আর আরো স্পেসিফাই যদি করি, আমার এই এক্সাম্পল ক্লাসের এই কনস্ট্রাক্টরটা। তো আমি অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, এখন অবজেক্টের সাহায্যে আমি কি করতে পারবো, এই প্রপার্টি এবং মেথড গুলোকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো এই অবজেক্টের সাহায্যে আমি প্রপার্টিটাকে অ্যাক্সেস করলাম, এই যে হচ্ছে 21, এবং এই অবজেক্টের সাহায্যে আমি মেথডটাকেও কল দিয়ে দিলাম, শেষ, ডান। সো কনস্ট্রাক্টর ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু বলেন, এরপর আমি কনস্ট্রাক্টরের প্রকার ভেদে যাব। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। এই কনস্ট্রাক্টর পরে আমি রিলেশনশিপে যাব, রিলেশনশিপ থেকে এরপর আমি যাব হচ্ছে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স পড়িয়ে যদি সময় থাকে দেন আমি অ্যাবস্ট্রাকশনে যাব। কনস্ট্রাক্টরটা বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান। জাভাতে কিন্তু কোনো ডিস্ট্রাক্টর নাই, কনস্ট্রাক্টরে যে আমাদের মেমোরি অ্যালোকেটটা হচ্ছে, ঠিক আছে, এই মেমোরি আমাদের কনস্ট্রাক্টর কি করতেছে নরমালি বলেন তো, কনস্ট্রাক্টর আমাদের কি করতেছে, মেমোরি অ্যালোকেট করতেছে। কার জন্য মেমোরি অ্যালোকেট করতেছে, সে অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেট করতেছে, তাই না? এখন অবজেক্টের কাজ তো আমার এখানে শেষ, তারপরে কি মেমোরিটাকে সে ধরে রাখবে? ধরে রাখার তো কোনো মানে হয় না, মেমোরিটা তো আমার অপচয় হবে। তো সি প্লাস প্লাসে আমাদের ডিস্ট্রাক্টর নামে আরেকটা ক্লাস আছে,
এই ডিস্ট্রাক্টর ক্লাসটাকে যদি আমি কল দেই, ঠিক আছে, ডিস্ট্রাক্টর ক্লাসটাকে যদি আমি কল দিই তাহলে এখানে যে মেমোরিটা আমার তৈরি হয়েছিল সে মেমোরিটাকে আবার ফ্রি করে দেয়, ঠিক আছে। কিন্তু আমাদের জাভাতে ডিস্ট্রাক্টর বলে কোনো কিছু নাই, ঠিক আছে। আমাদের জাভাতে যেটা আছে সেটা হচ্ছে গার্বেজ কালেক্টর, ওটাও এক ধরনের ডিস্ট্রাক্টর ক্লাস, গার্বেজ কালেক্টর। তো ডিস্ট্রাক্টরটা নরমালি কিরকম, আমার ধরেন এখানে কনস্ট্রাক্টর নেমটা কি ছিল, এক্সাম্পল ছিল না, আমার যদি সি প্লাস প্লাস হইতো ডিস্ট্রাক্টরটাকে লিখতে হতো একটা টাইল অপারেটর দিয়ে, দেন এক্সাম্পল ফাংশনটাকে কল করতে হইতো। এই টাইল অপারেটর দেওয়া মানেই সে বুঝতো যে না এখানে আমার কি হচ্ছে, ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হচ্ছে। যেহেতু এটা আমাদের সি প্লাস প্লাস না, এটা আমাদের জাভা, সো এই নিয়ম এখানে খাটবে না। আমাদের এখানে কাকে কল করতে হবে, গার্বেজ কালেক্টরকে কল করতে হবে। তো কার জন্য কল করতে হবে, এই অবজেক্টের জন্য কল করতে হবে না। তো এই গার্বেজ কালেক্টরটাকে কল করার নিয়মটা কি, অবজেক্টের নামটা প্রথমে লিখতে হবে, দেন ডট দিয়ে জিসি, জিসি মানে কি গার্বেজ কালেক্টর, এই ফাংশনটাকে আমাদের কল করে দিতে হবে। এই ফাংশনটাকে যখন আমি কল করব তখন সে বুঝতে পারবে যে না আমার অবজেক্টের কাজটা শেষ, এখন আমি কি করতে পারি, এই অবজেক্টের স্পেসটাকে বা মেমোরিটাকে আমি ফ্রি করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন এই এখানে আমার মেমোরি অ্যালোকেট হচ্ছে, এখানে আমার সেই মেমোরিতে কাজ হচ্ছে, কাজ শেষ, এরপরে এই অবজেক্ট গার্বেজ কালেক্টর দিয়ে সে অবজেক্টের যে জায়গাটা দখল করছিল বা যে মেমোরিটা অ্যালোকেট হয়েছিল সেই মেমোরিটাকে সে কি করে দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে। এটা হচ্ছে আমার একটা কি বলতে পারি, কনস্ট্রাক্টরের লাইফ সাইকেল, কনস্ট্রাক্টর লাইফ সাইকেল। বাই দ্য ওয়ে একটা কথা বলে নি, আমি কিন্তু জাভা ডেভেলপার না, আমি হচ্ছি ডটনেট ডেভেলপার বাস্তব জীবনে। সো কেউ যদি আমার ভুল ধরতে পারেন আমাকে একটু জানায়েন আর কি, ভুল হতেই পারে, যেহেতু আমি জাভা ডেভেলপার না, তবে ছিলাম এক সময় আর কি। আচ্ছা, তো কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর তো না, এখানে হচ্ছে গার্বেজ কালেক্টর আর কি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমি এটা এখন মুছে দিব, এরপর কনস্ট্রাক্টরের শ্রেণী বিভাগে চলে যাব। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের টাইপ। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর নরমালি আমি কি জানি, কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের কি একটা মেথড না, মেথড মানে কি, আমার মেথড সিগনেচারে, মেথড সিগনেচার মানে কি বলছিলাম মনে আছে তো, মেথড নেম তার সাথে আমার এই প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, এই পুরো জিনিসটাকে আমার একসাথে বলা হয় মেথড সিগনেচার। এগুলো তো আমরা দেখে আসি তাই না। তো কনস্ট্রাক্টর টাইপটা এই মেথড সিগনেচারের উপর ডিপেন্ড করে আমাদের দুই প্রকার। কিরকম দুই প্রকার, আমি কি বলছি, আমার কনস্ট্রাক্টর যেহেতু একটা মেথড, আমার মেথডের নাম থাকবে, এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এর ভিতরে প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, এটার উপর বেস করেই আমাদের কনস্ট্রাক্টর টাইপটা দুই প্রকার, ঠিক আছে। যদি আমাদের প্যারামিটার না থাকে আর যদি প্যারামিটার থাকে, যদি আমাদের প্যারামিটার না থাকে তাহলে সেই কনস্ট্রাক্টরটাকে আমাদের বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। আর যদি আমাদের প্যারামিটার থাকে তাহলে সেই কনস্ট্রাক্টরটাকে আমাদের বলা হয় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। যেহেতু আমাদের এটা একটা এক ধরনের মেথড, সো আমি আগেই বললাম যে আমাদের এখানে কনস্ট্রাক্টর থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমাদের দুই ধরনের কনস্ট্রাক্টর তৈরি হয়েছে, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, ঠিক আছে। তো ডিফল্ট কনস্ট্রাক্টরে এতক্ষণ ধরে অনেকগুলো উদাহরণ আমি দেখে আসলাম, এটা আমি আর দেখতেছি না, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যে একটা কনস্ট্রাক্টরের মাঝখান দিয়ে আমি কিভাবে প্যারামিটার পাঠাইতে পারি। নাম দেখে বুঝতে পারতেছি আমার এখানে মেথড সিগনেচারে অবশ্যই কি থাকবে, অবশ্যই প্যারামিটার থাকবে, এবং সেটাকে আমি অবজেক্ট ক্রিয়েশনের সময় সেটার ভ্যালুটাকে আমার পাস করতে হবে। এই জিনিসটাই হচ্ছে আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর।
ঠিক আছে? তো ডিফল্ট কনস্ট্রাক্টর আমি আর পড়াইলাম না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে চলে যাচ্ছি, যেহেতু এটা দেখানো হয় নাই। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে? তাহলে আমি একটা ক্লাস লিখবো শুরুতে, যে পাবলিক ক্লাস ধরেন টেস্ট, ঠিক আছে? এখন এখানে আমি একটা প্রপার্টি নিব, যে প্রপার্টিটা হচ্ছে আমাদের কি, প্রপার্টিটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা প্রপার্টি, যেটা হচ্ছে এক্স। এখন এটার আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করব। তো কনস্ট্রাক্টর যখন আমি তৈরি করব, ধরেন এখানে আমি একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিলাম, যেগুলো তো অন্য ইয়া থেকে আমার অ্যাক্সেস করতে হবে এটাকে। যেহেতু এটা একটা কনস্ট্রাক্টর, আমার যে ক্লাসের কনস্ট্রাক্টর বানাচ্ছি সেই ক্লাসের সাথে নাম সেম টু সেম হতে হবে। তার মানে আমার কনস্ট্রাক্টরের নাম হবে টেস্ট। এটা যেহেতু আমার কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, অবশ্যই এখানে আমার প্যারামিটার থাকতে হবে। তার মানে আমি এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম, যে ইন্টিজার ওয়াই প্যারামিটার দিয়ে দিলাম। এখানে মেথড বডি আমাদের থাকবে। এই মেথড বডিতে আমি কি করব, এই যে এখানে এক্স যে ভ্যালুটা নিছি, এই এক্স এর মধ্যে আমি ওয়াইটাকে রেখে দিব, এখানে যে ওয়াইটা আছে। ওকে, দেন আমার এখানে একটা কনস্ট্রাক্টর আমি তৈরি করে ফেললাম। আমার নিয়মটা কি বলছিলাম, আমি তো এখানে কনস্ট্রাক্টর তৈরি করতেছি, আমি যদি কনস্ট্রাক্টর নাও তৈরি করি, আমার অবজেক্ট ক্রিয়েশনের সময় বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমাদের কল হয়। এটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম। ওই কনস্ট্রাক্টরটাকে আমাদের বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর এতক্ষণ আপনারা বুঝছেন। এখন আমি আর বাই ডিফল্ট কনস্ট্রাক্টরকে তৈরি, কম্পাইলারকে তৈরি করতে দিব না, আমি নিজে তৈরি করে দিব। এই যে আমি নিজে তৈরি করে দিছি, কম্পাইলার কিন্তু এখানে আর তৈরি করতেছে না, আমি নিজে তৈরি করে দিচ্ছি এবং সেটাকে প্যারামিটার সহ পাস করতেছি। এই ধরনের কনস্ট্রাক্টরটাকে আপনার বলা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এখন আমাদের এটা কি করতে হবে, অন্য আরেকটা ক্লাস থেকে কল দিতে হবে না, বা অন্য একটা ক্লাসে অবজেক্ট ক্রিয়েশনের সময় আমাদের এটাকে ব্যবহার করতে হবে না। তো সেই কাজটা এখন আমি করব, যে আরেকটা ক্লাস নিচ্ছি, ধরেন যে পাবলিক ক্লাস আমাদের, ধরেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরেন এক্সাম্পল। ওকে, দেন এখান থেকে যেহেতু আমি ওইটা অবজেক্ট বানাবো, সেখানে আমাদের একটা মেইন মেথড থাকা লাগবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর কি কি জানি লিখতে হয়, স্ট্রিং আর্কস, তাই না? মেইন মেথড আমি লিখে ফেললাম। এরপর এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব আমি। তাহলে অবজেক্ট তৈরি করার নিয়মটা কি বলেন তো? অবজেক্ট তৈরি করার নিয়মটা হচ্ছে যে আমার এই ক্লাসের নামটা দিতে হবে, অবজেক্টের নামটা দিতে হবে, ইকুয়াল টু নিউ অপারেটর ইউজ করতে হবে। এখন দেখেন, আগে কিন্তু আমরা ডিফল্ট যখন কনস্ট্রাক্টর ইউজ করছি, মানে কনস্ট্রাক্টর বানাই নাই, বাই ডিফল্ট আমাদের কম্পাইলারে যে কনস্ট্রাক্টরটা থাকে তৈরি হয়ে যায় ক্লাস তৈরির সময়, সেটাকে ইউজ করছি। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি সেরকম না, এখন আমি অলরেডি একটা কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানায় রাখছি। সো যেটা বানায় রাখছি সেটাকে এখন আমি কি করব, কল দিব। তো আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কি, টেস্ট, এবং এখানে কিন্তু একটা প্যারামিটার আমাদের দিতে হবে। সেই প্যারামিটার কত, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু আমি এখানে দিয়ে পাস করাই দিব, যে ইন্টিজার 5। তো ইন্টিজার 5 যখন আমি দিয়ে পাস করাচ্ছি, তাহলে দেখেন এখানে এসে 5 বসে যাচ্ছে। এখানে যখন 5 বসে যাচ্ছে, y এর ভ্যালু 5, এই y এর ভ্যালু 5 এসে এখানে বুঝতেছে, তার মানে x এর ভ্যালু কত, 5। x এর ভ্যালু এখানে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 5। এখন অবজেক্ট আমি ক্রিয়েট করে ফেললাম, অবজেক্টের সাহায্যে আমি কি করতে পারবো, এখানে প্রপার্টি গুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস করে ফেললাম, যে অবজেক্ট এটাকে প্রিন্ট করবো, ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অবজেক্ট ডট এক্স। ঠিক আছে, তাহলে দেখেন প্রিন্ট করতেছি কার, এই এক্স এর ভ্যালুটাকে। তাহলে এক্স এর ভ্যালু কত, আমাদের কত পাস করছি, আমি এখান থেকে 5 পাস করছি, তার মানে আউটপুটে আমাদের দিবে কত, 5। তো দেখেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বুঝা গেছে কিনা। দুই টাইপের কনস্ট্রাক্টর হয় আমাদের, ডিফল্ট কনস্ট্রাক্টর, আরেকটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর এতক্ষণ অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা অনেকবার উদাহরণে দেখছি, এখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের উদাহরণটা দেখলাম। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, কনস্ট্রাক্টর বুঝা গেছে কিনা সবাই, একটু একটু জানান আমাকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা।
সবার বুঝা গেছে কিনা এতটুকু পর্যন্ত? ওকে, এতটুকু পর্যন্ত যদি বুঝা যেয়ে থাকে তাহলে আচ্ছা, আজকে উপস্থিতি এত কম কেন? নর্মালি অন্যদিন 30-32 জন থাকে, আজকে মাত্র 11 জন। অনেক রাত হয়ে গেছে। ক্লাস কি আরো আগানো দরকার? আচ্ছা, আহ এতটুকু যদি বোঝা হয়ে থাকে, দেন হচ্ছে যে আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে রিলেশনশিপে যাব। ইজ এ রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপ। এরপর হচ্ছে আমরা ইনহেরিটেন্স দেখব। আচ্ছা, রোজার জন্য হয়তো সবাই টায়ার্ড, বুঝতে পারছি। আচ্ছা, ইজ এ রিলেশন, আমাদের রিলেশনশিপটা আমি আগেই বলে নিচ্ছি। আমাদের রিলেশনশিপটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ আর একটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ। তাহলে এটা কি মিন করে আসলে আমরা একটু দেখি তো। যেমন ধরেন আপনি লিখলেন মারুটি। মারুটি কি একটা কারের নাম না? তাহলে আপনি বলতে পারেন কি যে মারুটি হচ্ছে আমার একটা কার। তাহলে কারের সাথে আমার মারুটির সম্পর্কটা কিরকম? ইজ এ, যে মারুটি ইজ এ কার। আর মারুতির অবশ্যই কি আছে, একটা ইঞ্জিন আছে। তার মানে এর সাথে এর রিলেশনটা আমাদের কিরকম? ইঞ্জিনের সাথে, ইঞ্জিনের সাথে আমার মারুতির রিলেশনটা হচ্ছে হ্যাজ এ। ঠিক আছে? তাহলে দেখেন মারুতি হচ্ছে আমার একটা কার, তাহলে মারুতি ইজ এ কার, ইজ এ রিলেশনশিপ। মারুতির কি আছে, একটা ইঞ্জিন আছে। তার মানে মারুতি হ্যাজ এ কি, ইঞ্জিন। তো এটার উপর বেস করেই আমাদের নর্মালি দুই ধরনের রিলেশনশিপ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, হয়ে থাকে। একটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ হয়, একটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ হয়। আমাদের ইজ এ রিলেশনশিপটা নর্মালি ব্যবহৃত হয় ইনহেরিটেন্সের ক্ষেত্রে। যখন আমি অন্য একটা ক্লাসের প্রপার্টি এবং মেথড গুলোকে কি করতে চাইবো, আরেকটা ক্লাসের মধ্যে অ্যাকোয়ার করতে চাইবো বা নিয়ে আসতে চাইবো, তখন আমার ইজ এ রিলেশনশিপটার কাজ আসবে। আর হ্যাজ এ রিলেশনশিপটা আমাদের কখন ব্যবহৃত হবে, যে আমার অ্যাসোসিয়েশন, দুইটা অবজেক্টকে আমি একসাথে করে আমি যদি নতুন কিছু বানাইতে চাই, সেক্ষেত্রে আমার এই ধরনের হ্যাজ এ রিলেশনশিপটা আসবে। তো কিভাবে সেগুলো কাজ হয় সেই জিনিসগুলোই এখন আমি দেখব আমার পরবর্তী টপিকের মাধ্যমে, যেটা হচ্ছে আমার ইজ এ রিলেশনশিপ ইনহেরিটেন্স। তো আমার ইনহেরিটেন্স জিনিসটা জিনিসটা কি সেটা এখন আমি একটু বুঝি আগে ভালো করে। ধরেন আমার ইনহেরিটেন্স বুঝতে হলে আগে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে সাব ক্লাস, এটার আরেকটা নাম হচ্ছে চাইল্ড ক্লাস, আরেকটা হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাস, যেটা আরেকটা নাম হচ্ছে আমাদের সুপার ক্লাস। এখন নর্মালি কি হয় বলেন তো, আমাদের বাবা মার যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে কারা পায়, আমরা পাই না? ঠিক তেমনি আমাদের প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের যে প্রপার্টি এবং মেথড গুলো আছে, সেই মেথড গুলো যখন আমাদের একটা সাব ক্লাস বা চাইল্ড ক্লাস অ্যাকুয়ার করে বা অর্জন করে বা নিতে পারে, তখন সেই ধর্মটাকে আমাদের বলা হয় ইনহেরিটেন্স। এবং নিতে পারার এই যে ক্ষমতা, সেটাকে বলা হয় ইনহেরিট করা। তাহলে কি বললাম আমি, যে আমার এটা ধরেন একটা চাইল্ড ক্লাস, আর এটা ধরেন আমার একটা প্যারেন্ট ক্লাস।
এই প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টি এবং মেথড গুলো আছে, এই প্রপার্টি এবং মেথড গুলো যখন আমাদের একটা চাইল্ড ক্লাস অ্যাকোয়ার করতে পারবে, তখন সেই জিনিসটাকে বা ইনহেরিট করতে পারবে, তখন সেই জিনিসটাকে আমাদের বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে? তো এই ইনহেরিটেন্সে আমাদের অনেকগুলো প্রকারভেদ আছে। তো এই ইনহেরিটেন্স জিনিসটা কি সেটাকে বুঝছেন কিনা আমাকে একটু জানায়েন, আমি এটা একটু ক্লিয়ার করতেছি। ইনহেরিটেন্স জিনিসটা বুঝছেন কিনা এবং এর প্রকারভেদগুলো এখন আমরা দেখব প্রত্যেকটা উদাহরণ সহ। এক নাম্বার যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স। দুই নাম্বার যেটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা আমাদের ব্যবহার জাভাতে ক্লাস দিয়ে করা যায় না, ইন্টারফেস দিয়ে করতে হয়। এই কারণে বললাম অ্যাবস্ট্রাকশনের সাথে এটা সম্পর্কিত। এরপরে যেটা সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল। তো দেখেন, এটার ইমপ্লিমেন্টেশনটা আমি ক্লাস দিয়ে করতে পারবো, এটার ইমপ্লিমেন্টেশনটা আমি ক্লাস দিয়ে করতে পারবো, এই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের ইমপ্লিমেন্টেশনটাও আমি ক্লাস দিয়ে নর্মালি করতে পারবো। কিন্তু এই মাল্টি লেভেল ইনহেরিটেন্সের ইমপ্লিমেন্টেশন আমি কখনোই ক্লাস দিয়ে করতে পারবো না। এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে ইন্টারফেস লাগবে। তো ইন্টারফেস কি সেটা যখন আমি অ্যাবস্ট্রাকশন পড়াবো তখন দেখতে পারবেন। সো আপাতত এই মাল্টি মাল্টি লেভেল না, মাল্টি লেভেল তো আগেরটা, এটা হচ্ছে মাল্টিপল। এই মাল্টিপল ইনহেরিটেন্সটা বাদে বাকি তিনটা ইনহেরিটেন্সের উদাহরণ বা কোডিং এক্সপ্লেনেশন এবং কোনটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা দেখব যখন আমি অ্যাবস্ট্রাকশন পড়াবো তখন, কজ সেটা ক্লাস দিয়ে করা যায় না, সেটা করতে হবে ইন্টারফেস দিয়ে। ইসরাত নাহিদা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দুইবার কেন? দুইবার না আপু, একবারই, আমি লেখার সময় একটু ভুল করছি। একটা হচ্ছে মাল্টি লেভেল আর একটা হচ্ছে মাল্টিপল। তো এটা মুছে দিলাম, এটা আজকে যদি অ্যাবস্ট্রাকশন পড়াই তখন আমরা দেখব। ঠিক আছে? যেহেতু এটা ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় না। তো ক্লাস দিয়ে কোনগুলো ইমপ্লিমেন্ট করা যায়? আমার সিঙ্গেল ইনহেরিটেন্স আমি ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, মাল্টি লেভেলটা আমি ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা আমি ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো একটা একটা ইমপ্লিমেন্টেশন এখন আমি দেখব। প্রথম হচ্ছে আমার সিঙ্গেল ইনহেরিটেন্সটা আমি দেখব। সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, তো সিঙ্গেল ইনহেরিটেন্সটা কি আগে চিত্র থেকে বুঝেন। আমার যদি এটা ক্লাস এ হয় এবং এটা যদি আমার ক্লাস বি হয়, আমার ক্লাস বি এর যে প্রপার্টি এবং মেথড গুলো আছে সেটা যদি আমার ক্লাস এ অ্যাকুয়ার করে নিতে পারে বা ইনহেরিট করে নিতে পারে, তখন সেই ইনহেরিটেন্সটাকে আমার বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। তার মানে একটা ক্লাস, এটা ক্লাস ডি, একটা ক্লাস আরেকটা ক্লাসের প্রপার্টি এবং মেথড গুলোকে সে ইনহেরিট করে নিতে পারলে সেটাকে আমাদের বলা হয় ইনহেরিটেন্স। তো কিভাবে করবে এটার একটা কোড দেখে এখন আমরা। তো কি বলছিলাম, আমার একটা ক্লাসে প্রপার্টি এবং মেথড গুলোকে আরেকটা ক্লাস কি করবে, ইনহেরিট করে নিয়ে নিবে। ঠিক আছে? সো আমাদের অ্যাটলিস্ট দুইটা ক্লাস এখানে থাকাই লাগবে। সো প্রথম ক্লাসটা আমি লিখলাম ধরেন যে ক্লাস এনিমেল। ঠিক আছে? এখানে একটা মেথড লিখলাম ধরেন ভয়েড ইট, এখানে একটা ধরেন প্রিন্ট দিয়ে দিলাম যে সিস্টেম ডট
মেথড বডিতে ডট প্রিন্টএলএন, এখানে কিছু একটা লিখে দিলাম, ধরেন ইটিং। ঠিক আছে, আমার ক্লাসও শেষ। দেখেন আমার অ্যানিমেল ক্লাস এর একটা মেথড যেটা হচ্ছে ইট। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার কি ক্লাস, প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, এই প্যারেন্ট ক্লাসের যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করাবো, ক্লাস দিয়ে কি করাবো, ইনহেরিট করাবো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার অ্যানিমেল ক্লাস। তো এখন দেখেন আমি কি বলছিলাম, আমার ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোন রিলেশনশিপ হয়, ইজ এ রিলেশনশিপ হয়, তাই না? তো ধরেন এখন আমি আরেকটা ক্লাস নিয়ে নিলাম, যে ক্লাস ডগ। এটা কি করবে, এই অ্যানিমেল ক্লাসে যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা সে নিবে, তার মানে অ্যানিমেল ক্লাসটাকে সে কি করবে, এক্সটেন্ড করবে। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের ইনহেরিট করা হয় এই এক্সটেন্ড কিওয়ার্ডটার সাহায্যে। ঠিক আছে, এক্সটেন্ড করবে কাকে, অ্যানিমেলকে। তাহলে ডগটা হচ্ছে আমার কি ক্লাস, চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস কি করবে, চাইল্ড কি করে, বাচ্চারা কি করে, তার প্যারেন্টের যে সম্পত্তি সেটাকে উত্তরাধিকার সূত্রে নিতে পারে। তাহলে তার প্যারেন্টের সম্পত্তিটা কি ছিল, ই। তাহলে সে যখন তার প্যারেন্টকে ইনহেরিট করতেছে তখন তার প্যারেন্টের সম্পত্তি মানে এই ইটাকে সে কি করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। তার নিজেরও তো কিছু সম্পত্তি থাকতে পারে, পারে না? তো ধরে নিলাম তার নিজেরও কিছু সম্পত্তি আছে, যে ভয়েড তার নিজের সম্পত্তিটা কি, বার্গ। এখানে তার একটা, ধরেন আমি ইয়া দিয়ে দিলাম সিস্টেম ডট মেথড বডিতে ডট প্রিন্টএলএন সামথিং। তাহলে দেখেন এটা হচ্ছে তার নিজের সম্পত্তি, তার নিজের মেথড। সে যখন অ্যানিমেল ক্লাস মানে তার প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছে তখন সেখান থেকেও সে কিন্তু একটা মেথড অ্যাকোয়ার করে নিতে পারতেছে নিজের করে, সেটা হচ্ছে কি, ইট। তাহলে দেখেন কিভাবে ইজ এ রিলেশনশিপ হচ্ছে আমাদের এখানে। দেখেন ডগ, ডগ হচ্ছে আমাদের একটা কি, ডগ হচ্ছে আমাদের একটা এনিমেল। তাহলে ডগ এই যে দেখেন ইজ এ রিলেশনশিপ আমাদের হয়ে যাচ্ছে এখানে, ইজ এ এনিমেল। ক্লিয়ার, এতটুকু বুঝা গেছে? তাহলে দেখেন কেন ইজ এ রিলেশনশিপ হচ্ছে, এটার ব্যাখ্যা, কিভাবে অ্যাকোয়ার করতেছে সেটার ব্যাখ্যা। এখন দেখেন আমার দুইটা অ্যাটলিস্ট দুইটা ক্লাস থাকার কথা ছিল, দুইটা ক্লাস এখানে আসছে কিনা, একটা হচ্ছে অ্যানিমেল ক্লাস আর একটা হচ্ছে ডগ ক্লাস। ডগ ক্লাসটা কি করতেছে, আমাদের অ্যানিমেল ক্লাসের প্রপার্টি গুলোকে আমাদের নিয়ে আসতেছে। ওকে, এখন আমার আরেকটা ক্লাস লাগবে না? এই এই ডগ ক্লাস এখন আমাদের কয়টা মেথড হয়ে গেল, তার নিজের একটা মেথড ছিল, তার বাপ থেকে সে আরেকটা মেথড পেয়ে গেল ইট। এখন বাইরের একটা ক্লাস থেকে সেটাকে আমাদের কি করতে হবে, কল দিতে হবে না? তো আমাদের মেইন ক্লাসটা আমি এখানে লিখে ফেললাম যে পাবলিক ক্লাস সিঙ্গেল ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্সটাকে এসআই দিয়ে প্রকাশ করলাম সাপোজ ধরেন। ঠিক আছে, এরপর মেথডটা লিখতে হবে আমাদের, মেইন মেথডটা যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। আমি পুরোটা লিখলাম না। তো আমার দুইটা মেথডই আমার এখন কোন ক্লাসের মধ্যে আছে, ডগ ক্লাসের মধ্যে আছে না? তো ডগ ক্লাসের আমি এখন একটা কি বানাবো, অবজেক্ট বানাবো। অবজেক্ট বানাইতে হলে আমার কি করতে হয়, এই ক্লাসটাকে লিখতে হয়, অবজেক্টের একটা নাম দিতে হয়, ইকুয়াল টু দিতে হয়, নিউ অপারেটরটা দিতে হয়। দেন যে ক্লাসের আমি অবজেক্ট বানাচ্ছি ওই ক্লাসের আমার কি করতে হবে, একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে। আমি তাহলে কোন ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, ডগ ক্লাসের, তাহলে ডগ ক্লাসের একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম যে ডগ। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এই অবজেক্টটাকে যখন আমি ডট রেজুলেশনে নিয়ে আসবো তখন দুইটা মেথডেরই আমি অ্যাক্সেস পাবো। দুইটা মেথড কি কি, একটা হচ্ছে বার্গ আর একটা হচ্ছে ইট। তাহলে দেখেন আমি কিন্তু ডগটাকে কি করছিলাম, ডগ ক্লাসের অবজেক্ট বানিয়েছিলাম, কিন্তু ডগ ক্লাসের অবজেক্টের মধ্যে এখন কি চলে আসছে, এই ইট মেথডটাও চলে আসছে। কেন চলে আসছে, এই ইনহেরিটেন্সের কারণে চলে আসছে। তাহলে দেখেন একটা ক্লাসকে আমার আরেকটা ক্লাস, একটা ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে একটা ক্লাস কি করতেছে, ইনহেরিট করতেছে। এটাই হচ্ছে আমার সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। আজকে ইনহেরিটেন্স পুরোটা শেষ করে ছুটি। সিঙ্গেল ইনহেরিটেন্স বোঝা গেছে কিনা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন।
কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে একটু বলেন আমাকে। ওকে, বুঝা যদি যেয়ে থাকে, এরপর আমি 2 নাম্বারটার উদাহরণে যাব। এখন 2 নাম্বারটা হচ্ছে আমার কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমাদের কি হয়, এই ইনহেরিটেন্স জিনিসটাই কয়েক ধাপে সম্পন্ন হয়। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস সি। এখন ক্লাস সি এর মধ্যে ধরেন আমার একটা মেথড আছে ইট, ক্লাস বি এর মধ্যে একটা মেথড আছে সেটা হচ্ছে ধরেন প্রিন্ট, আর ক্লাস এ এর মধ্যে ধরেন একটা মেথড আছে যেটা হচ্ছে ধরেন আমার শো। ঠিক আছে, এখন ক্লাস সি টাকে ইনহেরিট করতেছে কে, ক্লাস বি। ক্লাস সি টাকে যখন ক্লাস বি ইনহেরিট করতেছে, তখন ক্লাস বি এর মধ্যে আমার চলে আসতেছে এই মেথডটা। কি কি মেথড, ইট মেথডটা কার সাথে চলে আসতেছে, ইটের সাথে চলে আসতেছে। তার মানে তার আগে থেকে ছিল প্রিন্ট মেথড, সে যখন ক্লাস সি টাকে ইনহেরিট করলো তখন তার কাছে ইট মেথডটাও চলে আসলো, তার কাছে এখন দুইটা মেথড হয়ে গেল। এখন এই ক্লাস বি মেথডটাকে আবার ইনহেরিট করতেছে কে, ক্লাস এ। তাহলে ক্লাস এ এর মধ্যে এখন মোটমাট কয়টা মেথড চলে আসলো, তার আগে থেকে ছিল শো মেথড, এখন তার মধ্যে চলে আসলো প্রিন্ট, চলে আসলো ইট। তাহলে দেখেন এখানে একবার ইনহেরিটেন্স হচ্ছে, এখানে আরেকবার ইনহেরিটেন্স হচ্ছে, অনেকবার ইনহেরিটেন্স হয়ে গেল না আমাদের, এই কারণে এটাকে আমাদের বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, এটাকে আমাদের এখন বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এটা থিওরিটা নিশ্চয়ই বুঝতে পারছি, এখন এটার একটা কোড এক্সপ্লেনেশন দেখবো আমরা এখন। মুছে দিলাম এটা। বড় কোড 3 ভাগে একটু ভাগ করে নিলাম। আগের জিনিসগুলোই নিয়ে আসি, যে ক্লাস ধরেন এনিমেল, এটা ক্লাসের শুরু ক্লাসের শেষ, ভয়েড ইট নামে তার একটা ফাংশন আছে, এবং ধরেন এখানে কিছু একটা আছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইটিং, শেষ। এই মেথডটা এখানে কমপ্লিট। এখন দেখেন এই এনিমেল ক্লাসটাকে এখন আমার কি করতে হবে, ফার্স্ট আমি এখানে যখন উদাহরণ দেখাইছিলাম কি দেখাইছিলাম, মাল্টি লেভেলে আমার ইনহেরিটেন্স হচ্ছিল না, তাহলে এখানে আমার প্রথম ইনহেরিটেন্সটা হবে ফার্স্ট ইনহেরিটেন্স। এই এনিমেলটাকে আমার কে এক্সটেন্ড করবে, ডগ এক্সটেন্ড করবে, তাইলে ক্লাস ডগ এক্সটেন্ড, কাকে এক্সটেন্ড করতেছে, সে এনিমেলকে এক্সটেন্ড করতেছে। তাহলে তার নিজের একটা মেথড থাকবে যে ভয়েড বার্গ, বার্কিং সাপোজ। ওকে, তাহলে দেখেন এই ডগ যখন আমার এনিমেলকে এক্সটেন্ড করতেছে, তখন আমার তার নিজস্ব একটা মেথড ছিল বার, এবং সে যখন এক্সটেন্ড করতেছে তখন এই ইট মেথডটা এখানে অলরেডি সে অ্যাকোয়ার করে ফেলতেছে। এবার ধরেন ডগের বাচ্চা কি, বেবি ডগ না, বেবি ডগ নামে আমি আর একটা ক্লাস নিয়ে নিলাম, যেটা কি করবে, এক্সটেন্ড করবে কাকে,
ডগকে। তাহলে দেখেন এখানে আমার ফার্স্ট ইনহেরিটেন্সটা হচ্ছিল, এখানে আমার সেকেন্ড ইনহেরিটেন্সটা হচ্ছে। ঠিক আছে, তাহলে সে কাকে এক্সটেন্ড করতেছে? ডগকে এক্সটেন্ড করতেছে। তার নিজস্ব একটা প্রপার্টি মেথড থাকতে পারে, যেমন ধরেন ভয়েড উইথ। তাহলে দেখেন আমাদের এনিম্যাল মেইন ক্লাসটা ছিল, এটাকে ডগ আমাদের কি করছে? এক্সটেন্ড করছে, ফার্স্ট ইনহেরিটেন্স হইছে। তাহলে ডগের একটা মেথড ছিল বার্ক, আর এনিম্যালের মেথড ছিল ইট। এনিম্যালের মেথডটা এখন এখানে চলে আসলো, তাহলে এখানে মেথড হয়ে গেল কয়টা? দুইটা। দেন ডগ ক্লাসটাকে আবার বেবি ডগ ক্লাসটা কি করতেছে? এক্সটেন্ড করতেছে। বেবি ডগের মেথড ছিল একটা উইপ, এখানে মেথড ছিল দুইটা, এই দুইটা মেথড এখানে এখন চলে আসলো। তাহলে বেবি ডগের মেথড হয়ে গেল এখন কয়টা? তিনটা। এখানে ফার্স্ট বার আমাদের ইনহেরিটেন্স হয়েছিল, এখানে আমাদের সেকেন্ড বার ইনহেরিটেন্স হইলো। ঠিক আছে, এবং এই সেকেন্ড বার ইনহেরিটেন্স এর মধ্যে আমাদের যে তিনটা মেথড ছিল, সেই তিনটা মেথডই এখন আমার ডগের মধ্যে অ্যাকোয়ার হয়ে গেল বা ইনহেরিট হয়ে গেল। এইভাবে যে ইনহেরিটেন্সটা হচ্ছে, যে মাল্টিপল ভাবে আমাদের ইনহেরিটেন্সটা হচ্ছে, এই ইনহেরিটেন্সটাকে আমাদের বলা হচ্ছে কি? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখেন বুঝতে পারছেন কিনা? এখন একটা মেইন ক্লাস লিখে ওইখান থেকে জাস্ট বেবি ডগটাকে একটা অবজেক্ট বানিয়ে আমি তিনটা মেথডকে কি করতে পারি? এক্সটেন্ড করতে পারি। ওইটা যেহেতু এতবার দেখাইছি আজকে, আর দেখাইলাম না, বাকিটা আপনারা নিজেরা করে নিয়ে। এতটুকু একটু বুঝা গেছে কিনা আমাকে একটু বলেন। এতটুকু পর্যন্ত মাল্টি লেভেল ইনহেরিটেন্সের উদাহরণ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এরপর এটা যদি বুঝা দিয়ে থাকে, আমরা এখন মাল্টিপল তো এখন দেখবো না। মাল্টিপল হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন যখন পড়াবো তখন ইন্টারফেস দিয়ে যেহেতু করতে হবে তখন দেখবো। এখন যেটা দেখবো লাস্ট, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা আমাদের কি? তাহলে আগে থিওরিটা বুঝেন। এটা ধরেন আমাদের ক্লাস এ। এই ক্লাস এটা কি করবে? এখানে দুইটা ক্লাস আছে, ধরেন ক্লাস বি আর ক্লাস সি। সে ক্লাস বি এর প্রপার্টি গুলো অ্যাকোয়ার করবে, আবার ক্লাস সি এর প্রপার্টি গুলো অ্যাকোয়ার করবে। ধরেন ক্লাস বি হচ্ছে তার বাবা, আর ক্লাস সি হচ্ছে তার মা। এখন বাবারও সম্পত্তি আছে, মায়েরও সম্পত্তি আছে। এই হচ্ছে ছেলে, একমাত্র ছেলে। এখন ছেলে কি করবে? তার বাবার সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে পাবে, তার মায়ের সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে পাবে। এই জিনিসটাকে আপনার বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তাহলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হতে হলে, যেমন ধরেন এখানে একটা মেথড আছে ধরেন প্রিন্ট, এখানে একটা মেথড আছে ধরেন শো, আর এখানে একটা মেথড আছে ধরেন রাইট। ওকে, তাহলে সে কি করবে? এর সাথে একবার এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে এর মেথডটাকে সে অ্যাকোয়ার করবে, আবার এর সাথে আরেকবার এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে এর মেথডটাকেও সে ইনহেরিট করবে। তাহলে দেখেন এর সাথে যখন একবার এক্সটেন্ড করতেছিল, তখন এর প্রিন্ট মেথডটা সে অ্যাকোয়ার করে ফেলতেছিল। তার মানে তখন স্ট্যাকে দুইটা মেথড জমা হয়ে গেল, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে প্রিন্ট। আবার এর সাথে যখন সে এক্সটেন্ড করতেছে, তখন এই দুইটা মেথডের সাথে এখানে আরেকটা মেথড যোগ হয়ে গেল, সেটা হচ্ছে কি? শো। তো তখন যদি আমি ক্লাস এটাকে আমার মেইন যে ক্লাস আছে সেটার মেইন ফাংশন থেকে আমি যদি অবজেক্ট বানায় কল দিই, তখন এই তিনটা মেথডকে সে কি করতে পারবে? অ্যাকোয়ার করতে পারবে। তো এতটুকু পর্যন্ত ইনহেরিটেন্স পর্যন্ত। তাহলে আজকে আমরা কি কি বললাম একটু সামারি করি। আজকে আমরা কি কি বললাম? আজকে আমরা শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে সি থেকে প্রথমে ফাংশন সম্পর্কে ধারণা নিলাম। দেন হচ্ছে যে ওপি থেকে আমরা কি কি পড়লাম? ক্লাস পড়লাম, অবজেক্ট পড়লাম,
মেথড পড়লাম, কনস্ট্রাক্টর বললাম, ডিস্ট্রাক্টর বললাম, আর কি বললাম বলেন তো? ইনহেরিটেন্স বললাম, রিলেশনশিপ বললাম। ঠিক আছে? তাহলে আমি আমার যখন পুরো ওপিটা শেষ হবে, আহ, আমি আমার নিজের করা একটা নোট আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? ওই নোটটা পড়লেই মোটামুটি হবে, ওই নোটের বাইরে কিছু আসবে না। সো ও ওপিটা শেষ হোক বুঝানো, আমি আমার নোটটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো আমি এখন যা যা পড়াচ্ছি ওই নোটও তাতাই আছে এবং প্রত্যেকটার কোডিং এক্সপ্লেনেশন সহ আছে। সো কারোর যদি আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকাল। কিসের কিসের উপর হবে? অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাসোসিয়েশন, এগ্রিগেশন। এই জিনিসগুলো কোডিং এক্সপ্লেনেশন সহ আমরা কালকের ক্লাসে দেখব। আচ্ছা, জনি ভাইয়া বলছে স্যার এসডব্লিউ কি দিবেন? প্রথম কথা হচ্ছে আমি স্যার না, আমি হচ্ছে ভাইয়া। ভাইয়া রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কালকের ক্লাস শেষ হোক, তারপর হচ্ছে যে আপনাদের এসডব্লিউ হিসাবে আমি ৮-৯টা প্রবলেম সহ একটা শিট দিয়ে দিব। ওই প্রবলেমগুলো সলভ করবেন, সমস্যায় বললে আমাকে দেখাবেন, তাহলে আমি সলভ করে দেবো। সো আজকের ক্লাস নিয়ে, আজকের ক্লাসের এই যে এই টপিকগুলো যে পড়াইলাম, ফাংশন, ক্লাস, অবজেক্ট, মেথড, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, রিলেশনশিপ, এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। আর আজকে ক্লাসের মতো এত কম মানুষ হইলে আসলে, আচ্ছা, আহ, আহ, ইসরাত নাহিদ আবু বলছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের কোড এক্সাম্পল আছে। কোড এক্সাম্পল আমি দিচ্ছি, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি। আমি ভাবছি আপনি পারবেন বা আপনারা পারবেন, যেহেতু এতগুলো কোড দেখানো হয়েছে, সমস্যা নাই, আমি এটারও কোড দেখিয়ে দিচ্ছি। একটু 2 মিনিট বসেন, আমি এটা মুছে নিই তারপর। আচ্ছা, এর মধ্যে নফিসি সুমাইয়া আপু বলছে আজকের ক্লাস বুঝতে পারছি, এগুলো সি প্লাস প্লাস দিয়ে বুঝলাম, বাট জাভা তো ক্লিয়ার ছিলাম না। আশা করি আপু জাভাতে এখন ক্লিয়ার হয়েছেন। আপনার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই সি প্লাস প্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কম পক্ষে 20 নম্বর আপনি কমন পাবেন বাংলাদেশ ব্যাংকের এপি পরীক্ষায়। গ্যারান্টি লিখে রাখতে পারেন, না আসলে আমারে বললেন তখন। একদম 100% গ্যারান্টি আসবেই, কোনো ভুল নেই। যত পারেন জাভার কোড করেন। আচ্ছা, কি বলতেছিলাম? থিওরিটা তো আমরা বুঝছি, ক্লাসে প্রথমে ক্লাস বি কে এক্সটেন্ড করবে, ক্লাস এ পরে আবার ক্লাস সি কে এক্সটেন্ড করবে। তো ক্লাস এ, প্রথমে ক্লাস বি আর ক্লাস সি আমি বানাই ফেলি। যে ক্লাস বি, ক্লাস বি এর মধ্যে আমার একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে প্রিন্ট, তাহলে ভয়েড প্রিন্ট, এই একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের বডি। বডির ভিতরে কি আছে সেটা আমি আর লিখলাম না। ঠিক আছে? দেন ক্লাস সি, ওকে, এটার একটা ফাংশন থাকবে। কি ফাংশন থাকবে বলছি বলেন তো? শো। তাহলে ভয়েড শো, এটার বডি। বডিতে আপনি যে কোনো কিছু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বারবার আর একই জিনিস লিখলাম না। এখন কি করবে ক্লাস, এটা ক্লাস বিটাকেও এক্সটেন্ড করবে, ক্লাস সিটাকেও এক্সটেন্ড করবে না। তাহলে ক্লাস এ প্রথমে এক্সটেন্ড করতেছে কাকে? এক্সটেন্ডস বি, ওকে। তাহলে বি কে যখন এক্সটেন্ড করতেছে, বি এর একটা মেথড ছিল প্রিন্ট, সে প্রিন্টটাকে এখানে পেয়ে যাচ্ছে, আর তার নিজস্ব একটা মেথড হচ্ছে রাইট। সো রাইটটা এখানে আসেই আগে থেকে। তো রাইটের সাথে এখন কে চলে আসলো? প্রিন্ট চলে আসলো। আবার ক্লাস এটাকে স্ট্যান্ড করতেছে কে? ক্লাস
সরি, উল্টা বলছি, ক্লাস সিটাকে আবার এক্সটেন্ড করতেছে কে, ক্লাস এ। তাহলে দেখে ক্লাস এ প্রথমে ক্লাস বিটাকে এক্সটেন্ড করলো, ক্লাস এ তারপর কাকে এক্সটেন্ড করলো, ক্লাস সিটাকে এক্সটেন্ড করলো। আমাদের দেখেন থিওরিতে এরকম ছিল কিনা, ক্লাস এ প্রথমে ক্লাস বি কে এক্সটেন্ড করবে, ক্লাস এ তারপর ক্লাস সি কে এক্সটেন্ড করবে। তাহলে দেখেন আমাদের এটা ছিল ক্লাস বি, এটা ছিল ক্লাস সি, ক্লাস এ ক্লাস বি কে এক্সটেন্ড করলো, ক্লাস এ তারপর ক্লাস সি টাকে এক্সটেন্ড করলো, করতেই পারে। ভয়েড রাইট তো ছিল আগে থেকেই। তাহলে দেখেন এখানে ছিল শো, শোটাও অলরেডি কিন্তু সে অ্যাকোয়ার করে ফেললো। তাহলে দেখেন ক্লাস এ এর মধ্যে এখন কয়টা হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল, শো হয়ে গেল, রাইট হয়ে গেল। এখন এই ক্লাস এর আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে এই তিনটা মেথডকেই আমি এখান থেকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। নাম কি জানি আপুর, ইসরাত নাহিদা আপু, আশা করি এখন বুঝতে পারছেন। আপনারা কে জানি বলতেছিলেন না যে SW দিব কিনা, আপনারা সবগুলো আজকে আমাকে নাজমুল আলম বলছে ভাই জাভাতে মাল্টিপল এক্সটেন্ড সাপোর্ট করে কিনা। আহ, আমি মনে একটু উল্টা লিখছি তাই না, একটু ও মনে হয় আমি উল্টা লিখছি। ও একটু 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 ভুল হয়ে গেছে, আমি এখানে মাল্টিপল ইনহেরিটেন্স করে ফেলছি। আচ্ছা, আমি উদাহরণটা মুছে দিলাম, একটু ভুল হয়েছে। উল্টা লিখে ফেলছি আমি, মাল্টিপল ইনহেরিটেন্সের কোড লিখে ফেলছি, ঠিক করে দিচ্ছি। যেটা হচ্ছে আমার একটা ক্লাস এ থাকবে, হ্যাঁ উল্টা লিখে ফেললাম, শিট। এই ক্লাস এটাকে আমার ক্লাস বি এক্সটেন্ড করতে পারবে, আবার ক্লাস সিও এক্সটেন্ড করতে পারবে। এটা হচ্ছে আমার হায়ারার্কিক্যাল। আর আগে যেটা লিখলাম ওটা লিখে ফেলছে আসলে মাল্টিপলেরটা, ক্লাস সি যেটা সেটাও এক্সটেন্ড করতে পারবে। তার মানে আমার এখানে ক্লাস এর যে মেথডটা থাকবে সেই মেথডটাকে আমার ক্লাস বিও একসাথে এক্সটেন্ড করতে পারবে, আবার ক্লাস সিও একসাথে এক্সটেন্ড করতে পারবে। এটা হচ্ছে আমার হায়ারার্কিক্যাল। আর আগে যেটা লিখছি সেটা ছিল হচ্ছে মাল্টিপল, সেটা আমার জাভাতে সাপোর্ট করে না, সাপোর্ট করে না হচ্ছে ক্লাস দিয়ে সাপোর্ট করে না, ইন্টারফেস দিয়ে করতে হয়, যেটা আমি বলছিলাম, যেটা আমি কালকে দেখাবো। সো এটা যেহেতু একটু গোলমাল হয়েছে, এটা আমি আবার শুরু থেকে একটু বলি, এটা বলেই শেষ করতেছি আর কি আজকে ক্লাস। আবার শুরু থেকে হায়ারার্কিক্যালটা বুঝাচ্ছি দেখেন, তারপর আবার কোডিং এক্সপ্লেনেশনও দিব, সমস্যা নাই। এটা হচ্ছে আমার ক্লাস এ, তার মানে আমি তখন চিহ্নগুলো উল্টা দিয়ে দিছি, এটা হচ্ছে ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস সি। এই চিহ্নটা হবে তখন এরকম যে আমার ক্লাস এতে ধরেন যদি রাইট মেথডটা থাকে, ক্লাস বি তে যদি আমার শো মেথডটা থাকে, এখানে যদি প্রিন্ট মেথডটা থাকে, তাহলে ক্লাস এটা কি করতেছে, ক্লাস একে ইনহেরিট করতেছে কে, ক্লাস বি। তার মানে তার শো এর সাথে তখন রাইট মেথডটাও এখানে চলে আসবে। আবার এখানে যখন আমি এক্সটেন্ড করতেছি তখন প্রিন্টের সাথে আমার রাইট মেথডটাও চলে আসবে। তাহলে দেখেন রাইট মেথডটা এটা হইতে পারে এরকম যে এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে তার দুই ছেলে সন ওয়ান, এটা হচ্ছে সন টু, তার মানে তার প্রপার্টিটা দুইজনের মাঝে ভাগ হবে।
এর মাঝেও রাইট মেথডটা আসবে, এর মাঝেও রাইট মেথডটা আসবে। আমি তখন উল্টা বলে ফেলছিলাম, মাল্টিপলেরটা বলে ফেলছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো মাল্টিপলটাও দেখাবো আগামীকালকে যখন ইন্টারফেস পড়াবো। তো এটা একটা কোড দেখে এখন আমি পুরো কোডটাই লিখতেছি। প্লাস এ, এখানে আমার রাইট মেথডটা থাকবে যে ভয়েড রাইট, ওকে। এখন এই রাইট, এখন আমার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা হবে। তাহলে কি বলছিলাম, আমার এই ক্লাস এটাকে দুইটা ক্লাস এক্সটেন্ড করবে। তাহলে ক্লাস বি এক্সটেন্ড করবে কাকে? ক্লাস এ কে এক্সটেন্ড করবে। তাহলে ক্লাস বি এর ধরেন প্রিন্ট মেথডটা আছে, সে যখন ক্লাস এটাকে এক্সটেন্ড করতেছে তখন রাইট মেথডটাও এখানে সে ইনহেরিট করতে পারবে। আবার ক্লাস সি এ এক্সটেন্ড করবে কাকে? একে। তাহলে তার শো মেথডটা আছে, সে যখন একে এক্সটেন্ড করতেছে তখন এর এই রাইট মেথডটা সে এখানে পেয়ে যাবে। তাহলে দেখেন ক্লাস এ কে এক্সটেন্ড করছে কে? ক্লাস বি। ক্লাস এ কে আবার এক্সটেন্ড করছে কে? ক্লাস সি। তাহলে দেখেন এইটা ছিল আমার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। থ্যাংক ইউ নাজমুল আলম ভাই, আপনি ধরাই দিচ্ছেন আর কি। আহ, এখন সবার ক্লিয়ার কিনা দেখেন। কালকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাকশন শুরুতেই। অ্যাবস্ট্রাকশন পড়ানোর সময় ইন্টারফেস যখন আমি পড়াবো তখন মাল্টিপল ইনহেরিটেন্সটা দেখাবো। দেন হচ্ছে এনক্যাপসুলেশন, দেন হচ্ছে যে আমাদের পলিমরফিজম, এরপর হচ্ছে যে অ্যাসোসিয়েশন এগ্রিগেশন। এই পাঁচটা টপিকের উপর কালকে ক্লাস হবে। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, আমি 5 মিনিট আছি। আজকে ক্লাস নিয়ে কেউ যদি কিছু না বুঝে থাকেন আমাকে একটু জানান। আজকের ক্লাসে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানান। আহ, আর সমস্যা না থাকলে আমি ক্লাস শেষ করবো আর কি। ওকে, কারো তাহলে কি কোনো সমস্যা নাই? আইকে জনি ভাইয়া বলছে যে ভাইয়া ক্লাসটা অনেক ইনফরমেটিভ ছিল, ভালো লেগেছে। কালকে ক্লাসটা আরো ইনফরমেটিভ হবে। কালকে হচ্ছে যে আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এপি নিয়ে আপনারা একদম 100%, একদম 100 না 200% শিওর থাকেন হচ্ছে যে জাভা কোড আসবে। জাভা কোড আসবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোড আসবে। ঠিক আছে, সো জাভা খুব ভালো করে করেন, অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো খুব ভালো করে ক্লিয়ার করেন। আপনাকে ডাচ বাংলা ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করতে পারেন, ওগুলো ফলো করলে অনেক ধারণা পাবেন। আর হচ্ছে যে জাভা কোড আপনাকে দিয়ে দিবে, তো ওখান থেকে এরর আছে কিনা সেটা বের করতে বলবে। সো জাভা সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে আর কি। আর বাকি নর্মাল জিনিসগুলো তো আপনারা জানেন, ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে যে ডাটাবেস, এগুলো তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যা আসে। সো আমি একটা নোট শেয়ার করব আপনাদের সাথে, আহ, দুইটা ক্লাস নেওয়ার পরে। ওই নোটটা পড়েন, ওই নোটটা পড়লে আশা করি বাংলাদেশ ব্যাংক কভার হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে আমার মনে হয় না আর কিছু আসার মতো থাকে।
ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করতেছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।